লক্ষ্মীপুরের 22 মারা নামক স্থানের লাহারকান্দি গ্রামে। গ্রাম বলতে সেটা নাকি এখনো অজপাড়া গ্রাম। আর 1995 সালে তো কি অবস্থা ছিল বুঝতেই পারছেন। তো বলে রাখা ভালো, এই যে ফাহিম ভাইয়ের বাড়ি কিন্তু লক্ষ্মীপুরে, সেই হিসাবে বিদেশে গিয়ে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছিল। তো বয়সে এবং কাজে ওনার অনেক সিনিয়র এই রফিক ভাই। রফিক ভাইয়ের বয়স কিন্তু বর্তমানে প্রায় 42-43 বছর। তো একদিন কথায় কথায় ওনার ফ্যামিলির কথা জিজ্ঞেস করাতে ওই রফিক ভাই বললো যে ওনারা 2 বোন 2 ভাই। বোন 2 জন ওনার থেকে বড়, আর উনি 3 নম্বর, আর ওনার একজন ছোট ভাই আছে। তো বিস্তারিত বলার পর উনি বলেন যে ওনার যিনি এক বড় বোন আর কি, 2 জন তো ছিল, এর মধ্যে একজন আর কি, তাকে নাকি অদ্ভুত ভাবে মেরে ফেলা হয়েছে। কিভাবে, চলুন সেই ঘটনাটি শুনি। ওনার ওই বোনের নাম ছিল সুমি। এই সুমি আপার বয়স ছিল ওই সময় 1995 সালে 25 বছরের মতো। তো যখন ঘটনাটা ঘটে ওনার সাথে, ওনার বিয়ে হয়েছিল ওনাদেরই বাড়ির পাশের এক ছেলের সাথে। তো বিয়ে হবার 2-1 বছর মোটামুটি ভালোই যাচ্ছিল সুমি আপার দিনকাল। এরপর থেকে সুমি আপার শাশুড়ির সাথে সুমি আপার আসলে বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাটি, বিভিন্ন ঝামেলা লেগেই থাকতো। সাধারণত গ্রামে বা শহরেও আমরা দেখি যে শাশুড়ির সাথে বেটার বউয়ের এরকম সমস্যা হতেই থাকে। তো এরকম ঝগড়া ঝামেলা দিনকে দিন আসলে বাড়তেই থাকে। সুমি আপার সাথে ওনার শাশুড়ি একদমই বনিবনা হতো না। আসলে সুমি আপার শাশুড়ি প্রতিটা পদে পদে ওনার দোষ খুঁজে বেড়াতেন। ভালো কিছু করলেও দোষ বের করতেন, আর খারাপ কিছু ধরতে পারলে তার কোনো কথাই নেই। মানে এমন একটা অবস্থা ছিল, সবসময় সুমি আপার পিছনে লেগেই থাকতো তার শাশুড়ি। তো এক পর্যায়ে একদিন হয় কি, এরকম কথায় কথায় মারামারি লেগে যায় শাশুড়ির সাথে সুমি আপার। তো ওনার শাশুড়ি কি করেছে, এই যে ট্যাটা বা বর্ষা, মাছ ধরার জন্য যে ট্যাটা থাকে, ওইটা সুমি আপার দিকে ছুড়ে মেরেছে। তবে জিনিসটা সুমি আপার পিঠে লেগেছে, পিঠে ঢুকে পড়েছিল বেশ খানিকটা। তবে আল্লাহর অশেষ রহমতে ওনার বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই, উনি বেঁচে গিয়েছিলেন। প্রাথমিক ট্রিটমেন্ট ওনার দেওয়া হয়েছিল, তারপরে কিছু ওষুধ পানি খেয়েছিলেন, এই আর কি। তো এই ঘটনার পর এই যে রফিক ভাইয়ের যেটা বাড়ি আর কি, বা সুমি আপার মায়ের বাড়ি বা বাবার বাড়ি, আমরা যেটাই বলি, সুমি আপা তার শ্বশুর বাড়ি থেকে ওইখানে চলে আসেন। এরপরে কিন্তু সুমি আপা ওনার শ্বশুর বাড়িতে আর যান না। বলে রাখা ভালো, সুমি আপার হাজবেন্ড ছিলেন ওই সময় প্রবাসী, যার কারণে শাশুড়ি যে এত বিরক্ত করছেন, এত অত্যাচার করছেন ওনার সাথে, এটা তো আসলে তার ওনার হাজবেন্ডের দেখার সুযোগও হতো না। আর ছেলের অনুপস্থিতিতে এই সুমি আপার শাশুড়ি সুমি আপার উপর এই ধরনের নির্যাতনগুলো করার খুব ভালো সুযোগ পেতেন। আর 1995 সালের প্রেক্ষাপটে তখন তো এরকম মোবাইল ফোন ছিল না। আর এই কারণে ওই সময় যোগাযোগ ব্যবস্থা তো বলতে যেটা ছিল, সেটা অনেকদিন পর পর চিঠি পাঠাতো। ওই চিঠি, যার ফলশ্রুতিতে কি হয়েছে না হয়েছে এগুলো তো আসলে বিস্তারিতভাবে বলার সুযোগও ছিল না। এই কারণে এই ব্যাপারগুলো আসলে উনি ওনার হাজবেন্ডকে ওইভাবে বলতে পারতেন না। ওনার হাজবেন্ড মনে করতেন মানে সবাই তো ভালোই আছে, আর চিঠিতে খুব খারাপ কিছু লিখতেনও না। প্রবাস জীবনে এমনিতে অনেক কষ্টে থাকেন, সময় সুযোগ হয় না, অনেক পরিশ্রম, তারপর যদি পরিবারের এই ধরনের সমস্যার কথাগুলো যদি বলেন তাহলে তো উনি চিন্তাগ্রস্ত হবেন। এই জন্য সুমি আপা এই বিষয়গুলো বলতেন না, বলতেন যে সবাই ভালো আছি আমরা। আর এই সুযোগটাই নিতেন ওনার শাশুড়ি, এই সুযোগটা নিয়েই সুমি আপার উপর নির্যাতন করতেন। কারণ তার ছেলে চিন্তা করছে যে তার মা তো ভালোই, তার মা তো আসলে তার ব্যাটার বউর সাথে খারাপ আচরণ করেন না। তো যাই হোক, এর প্রেক্ষাপটে তো এই ঘটনা ঘটলো। সুমি আপা তো তার বাড়িতে এখন আছেন, শ্বশুর বাড়িতে যান না, উনি আছেন বাড়িতেই, তার বাবার বাড়িতে। দিনকাল ভালোই যাচ্ছিল। তো সুমি আপাদের একটা জায়গা ছিল, ওনাদের ঘর থেকে পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগে ওখানে যেতে। তো সেই জায়গা যেখানে অবস্থিত সেটার নাম হচ্ছে মঙ্গল বাড়ি। ওনাদের সেই জায়গাটি মূলত মাটি দিয়ে উঁচু করে ভরাট করা ছিল, চারদিকে বিভিন্ন ফলমূলের গাছ ছিল, আর জায়গাটার মাঝখানে একটা পুকুর খনন করা ছিল, যেটাতে ওনারা মাছ চাষ করতেন, বিক্রির জন্য না, নিজেরা খাওয়ার জন্য। আর সেই জায়গার ঠিক পাশেই একটা শ্মশান ছিল, আর চারপাশে শুধু ধান খেত আর ধান খেত। তো
তো সুমি আপা সেই জায়গায় গিয়েছিলেন দেখার জন্য যে তাদের গাছগুলার কি অবস্থা, আর পুকুরে বড়শি দিয়ে একটু মাছ ধরবেন এই জন্য। তো উনি সেখানে গিয়ে তাদের ওই জায়গায় যখন ঢুকেছেন, ওখানে বেশ কিছু গাছ ছিল, তার মধ্যে পেয়ারা গাছও ছিল। তো ওই একটা পেয়ারা গাছ একটা বড় পেয়ারা দেখলেন। তো উনি চিন্তা করলেন যে মাছ ধরা শেষ করার পর পেয়ারাটা নিয়ে উনি বাড়ি যাবেন। তো উনি পুকুরে গিয়েছেন মাছ ধরতে। কিছুক্ষণ মাছ ধরার পর দুপুর হবার সাথে সাথে উনি বাসায় চলে আসেন কিছু মাছ নিয়ে। কিছু মাছ পেয়েছিলেন আর কি। তো বলে রাখা ভালো, সেই জায়গার আশেপাশে কোনো বাড়িঘর নাই, চারপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখা যায়, আর কিছু চোখে পড়ে না। দিনের বেলা মানুষ দেখা যায় ওই নিজ নিজ খেতে যারা কাজ করতে আসে আর কি তাদেরকে, কিন্তু সন্ধ্যার পর ওখানে কেউই আসে না, আর আসার কথাও না। তো সুমি আপা মাছ নিয়ে বাসায় চলে আসেন ঠিকঠাক ভাবেই। তো ওই দিনই মাগরিবের আজান দিবে দিবে এমন একটা অবস্থায় ওনাদের ঘরের সামনে আর একটা পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছ থেকে একটা পাকা পেয়ারা ধপাস করে ওনার সামনে পড়ে। তো ওই পেয়ারাটা পড়া দেখে ওনার মনে পড়ে যায়, আরে দুপুরবেলা যে মাছ ধরতে গেছিলাম ওখানে পেয়ারা গাছের একটা পেয়ারা ছিল, ওটা তো আনা হলো না। তো উনি মনে মনে ভাবতে লাগলেন যে ইসরে, এখন যদি পেয়ারাটা না আনতে যাই রাতের বেলা নিশ্চিত বাদুড়ে খেয়ে ফেলবে, কারণ ওই গাছের পেয়ারা অনেক মিষ্টি, বাদুড় নিশ্চিত খাবে এটা। তো উনি চিন্তা ভাবনা করতে লাগলেন এখন কি ওখানে যাবো কি যাবো না। তো চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন যাই এক দৌড়ে গিয়ে নিয়ে আসি, অল্প কয়েক মিনিট সময় লাগবে। তো ওই চিন্তা করে উনি ওই দিকটাতে গেলেন। তো উনি যেদিকে যাচ্ছিলেন সেটা ছিল সন্ধ্যাবেলা, মানে যেহেতু মাগরিবের আজান তখন দিবে দিবে ভাব। তো উনি যখন যাচ্ছিলেন তখন ওনাদেরই বাড়ির পাশের একজন বৃদ্ধা মহিলা এই সুমি আপাকে দেখেছিলেন যে উনি ওই বাগানের দিকে যাচ্ছে। উনি ভাবলেন হয়তো বা কোনো একটা কাজে যাচ্ছে। এদিকে মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, চারদিকে অন্ধকার নেমে এসেছে, সুমি আপা আর আসে না। এদিক সেদিক খোঁজা হচ্ছে, না সুমি আপাকে পাওয়া যায় না। তখন এই যে ভদ্র মহিলা ওনার কানে যখন এসেছে যে সুমি আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন উনি তো বললেন যে আরে আমি তো সুমিকে দেখছি যে ওই দিকে মাগরিবের আজানের সময় ওই বাগানের দিকে যাচ্ছে। এরপর কয়েকজন মিলে এই যে রফিক ভাই, যার বড় বোনের সুমি আপা, সেই রফিক ভাই সহ সেখানে খুঁজতে যান। 10 মিনিট খোঁজার পর, আনুমানিক 10-15 মিনিট আর কি, তো এরকম একটা সময় খোঁজার পর সুমি আপাকে তারা খুঁজে পেলেন একটা তাল গাছের নিচে অজ্ঞান অবস্থায়। ওইখান থেকে সুমি আপাকে নিয়ে আসা হয় বাড়িতে। তার ঠিক পরের দিন, ওই দিন আর তার জ্ঞানই ফেরে নাই, তার ঠিক পরের দিন সুমি আপার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর ওনাকে জিজ্ঞেস করা হয় যে উনি মাগরিবের সময় কেন ওই জায়গায় গিয়েছেন। তখন সুমি আপা বলেন যে দিনের বেলায় গাছে পেয়ারা দেখে আসি, তো সেটা গাছ থেকে পারতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম যদি না আনি রাতে তো সেটা বাদুড়ে খেয়ে ফেলবে, এটা ভেবে আমি ওইখানে গেলাম। ঠিকঠাক ভাবে গেছি, পেয়ারাটাও পারলাম। পেয়ারাটা নিয়ে ঠিক যখন আসতে যাব তখনই পাশে থাকা তাল গাছ থেকে একটা তাল পড়ার শব্দ পেলাম। আমি ভাবলাম মনে হয় তাল পড়েছে, যাই একটু দেখে আসি, একসাথে দুইটা জিনিস পাওয়া যাবে, পেয়ারাও পাবো আবার তালও পাবো। তো এই ভেবে আমি তাল গাছের নিচে গিয়ে দেখি যে না, নিচে কোনো তাল নাই। তারপরও আশেপাশে একটু খুঁজলাম, সেখানেও তাল পেলাম না। তখন ফেরত আসতে যাব, ওই সময় কে যেন এক ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল, এবং ফেলে দিয়েছে তারপরে আমাকে চেপে ধরে বলছে বলি হবার জন্য প্রস্তুত হ, তোর সময় ঘনিয়ে এসেছে। তো এইটাই শুধু উনি শুনেছিলেন, এটাই বললেন আর কি সবাইকে ওনার ভাষায়। এরপর নাকি ওনার কিছু মনে নাই, চোখ খুলে দেখেন যে ওনার এই অবস্থা, উনি তো বাড়িতে। তো ওনার মুখ থেকে এই কথা শোনার পর পরিবারের সদস্যরা কিছুটা ভয় পেলেও অতটা গুরুত্ব দেয়নি, যেহেতু গ্রামের মানুষ, এই সমস্ত টুকটাক ঘটনা তো ঘটেই। আর সন্ধ্যার সময় মহিলা মানুষ ওখানে গেছেন কেন, এটাও সবাইকে বকাঝোকা করছে যে তুই ওখানে গেছিলি কেন, পেয়ারা বড় না জীবন বড়, এই জিনবুত ছাড়া যদি কোনো খারাপ মানুষের আক্রমণের শিকার হতো তখন কি হতো, আর কত ধরনের ঘটনা একটু ঘটতে পারতো। এই জন্যই মূলত আসলে তাকে অনেক বকাঝোকা করছিলেন। তারপরও যেহেতু একটা প্যারানরমাল ঘটনা ঘটেছে, ওনারা তেমন কিছু মনে না করে সাধারণ কিছু ট্রিটমেন্ট করেন, মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া তেল পড়া নিয়ে আসেন। ঘটনা মূলত এখান থেকেই শুরু। এরপর 2 দিন আর তেমন কিছু হয় নাই, সুমি আপাও ঠিকঠাক ভাবে 2 দিন পার করে দিলেন। ঠিক 3 দিন পার হয়ে রাত যখন হলো, রাতের খাবার খেয়ে সুমি আপা যখন ঘুমিয়েছেন,
তখন সুমি আপা একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা এমন যে কেউ ওনার পা ধরে টানতে টানতে ওনাকে একটা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে, আজ তোকে বলি দেব। এই স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে উঠে যান আর ভাবতে থাকেন, কি স্বপ্ন দেখলাম এটা। পরের দিন সকালবেলা ওনার মায়ের সাথে স্বপ্নটা শেয়ার করেন। ওনার মা তেমন একটা পাত্তা দেন না। সেই দিন গিয়ে রাত সুমি আপা আবার স্বপ্ন দেখেন যে একটা কালো আলখেল্লা টাইপের পরা একটা অবয়ব তার হাত পা বেঁধে তাকে শুইয়ে তার চারপাশে ঘুরছে আর বলছে, বলির জন্য প্রস্তুত হ ইনসানের বাচ্চা, এরকম করে বলে। সেম আগের রাতের মতো ওনার ঘুম ভেঙে যায়। সকালে ওনার মায়ের কাছে যখন এই স্বপ্নটা উনি শেয়ার করেন, ওনার মা এবারও তেমন পাত্তা দিলেন না, বললেন যে রাতের বেলা দোয়া দূর করে ঘুমাবি। তবে রফিক ভাইয়ের মা একটা জিনিস খেয়াল করলেন, সেটা হলো আগের তুলনায় সুমি আপা খাবার একটু বেশি খাচ্ছেন আর দিন দিন শুকিয়ে যাচ্ছেন। তো খাবার বেশি খাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, দুটো বিষয় তো আসলে মিলল না। তারপরও সেটা আসলে উনি তেমন আমলে নেন নাই। ভাবলেন যে শাশুড়ির সাথে ঝামেলার কারণে হয়তো টেনশন করছে, এই জন্য শুকিয়ে যাচ্ছে। তো মাঝখানে আবার 3 দিন উনি কোনো স্বপ্ন দেখেনও নাই, একদম ঠিকঠাক স্বভাব ছিল সবকিছু। ঠিক 3 দিন পর থেকে উনি একটা জিনিস বুঝতে পারতেন যে ওনার আশেপাশে কেউ সবসময় থাকে এবং ওনার কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলে, কিন্তু কি বলে সেটা পরিষ্কার বোঝা যেত না। এক রাতের ঘটনা, সুমি আপা ওনার রুমে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে ওনার মায়ের ঘুম ভাঙে কিছু অদ্ভুত শব্দে। শব্দগুলো এমন ছিল মনে হচ্ছে কেউ কারো গায়ের মধ্যে ফু দিচ্ছে আর ফিস ফিস করে কিছু একটা পড়ছে। উনি আস্তে আস্তে উঠে শব্দটার উৎস খোঁজার চেষ্টা করেন। খুঁজতে খুঁজতে উনি বুঝতে পারলেন যে শব্দটা সুমি আপার রুম থেকেই আসছে। উনি পাটকড়ির বেড়ার ফাঁকা দিয়ে চোখ লাগিয়ে দেখেন যে সুমি আপার রুম পুরোটাই আলোকিত আর সুমি আপা চকিতে শুয়ে আছেন। ওনার পাশে একটা কাফনের মতো কাপড় দিয়ে মোড়ানো কিছু একটা। সুমি আপা মুখ হা করে আছেন। হা করে আছেন বললে ভুল হবে, ওই জিনিসটা তার মুখের 2 চোয়ালে চাপ দিয়ে মুখটা হা করিয়েছে এবং মুখের ভেতরে কিছু একটা ঢুকিয়ে দিচ্ছে আর ফু দিচ্ছে এবং ফিসফিস করে কিছু একটা পড়ছে। ওনার মা বাইরে থেকে চিৎকার দিয়ে ভিতরে ঢুকে যান, ওই মানে রুমে ঢুকে গিয়েছেন। কিন্তু সেখানে ঢোকার পর উনি যেই না ঢুকেছেন ওই আলো আর উনি দেখতে পান না, অনেকটা অন্ধকার হয়ে গেছে। সুমি আবার ঘরের মধ্যে একটা হারিকেনের আলো একটু একটু করে চলছিল। সাধারণত গ্রামে সবাই যখন ঘুমিয়ে যায় তখন হারিকেন আলোটা একদম কমিয়ে দিয়ে সকলে ঘুমিয়ে যান আর কি। তো হারিকেনের আলোটা যখন উনি বাড়িয়েছেন, বাড়ানোর পর উনি দেখতে পান যে সুমি আবার বিছানার পাশে কিছু কাঁচা মাংস পড়ে আছে, কিন্তু এগুলো যে আসলে কিসের মাংস এটা উনি বুঝতে পারছিলেন না। এদিকে ওনার চিৎকার ইতোমধ্যে বাড়ির অন্যরাও ঘুম থেকে উঠে পড়েছে। সুমি আপার কাছে আসে, এসে একই দৃশ্য দেখে এরকম মাংসগুলো পড়ে আছে। সুমি আপা তো চোখ খুলে তাকিয়েছেন, উনি তো কিছুই বুঝতে পারছেন না, কিছুই মনে নাই ওনার এই ব্যাপারে। ওনার মা বিস্তারিত সকলকে বলেন যে উনি আসলে কি দেখেছেন। যেহেতু ওনার মা এতদিন এই বিষয়টাতে গুরুত্বই দেন নাই, এইবার যেহেতু নিজের চোখে দেখেছেন, এরপর শুরু হয় গুরুত্ব দেয়া। আর ওই মাংসটা ওনারা ফেলে দেন, আসলে এটা কি ছিল ওনারা বুঝতে পারেন নাই। তো যাই হোক, এই গুরুত্ব দেওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সকালে ভালো কোনো কবিরাজ বা কোনো হুজুরের কাছে সুমি আপাকে নিয়ে যাওয়া হবে। সুমি আপা কিন্তু দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছিলেন মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে। পরদিন সকালবেলা ওনাকে নিয়ে যাওয়া হয় ওনাদের বাড়ি থেকে বেশ দূরের একটা গ্রামের একজন হুজুরের কাছে। উনি কবিরাজ হুজুর যেটাই বলি না কেন, উনি খুব ভালো রুকিয়া করতেন আর কি, হুজুর টাইপের লোক ছিলেন আর কি। আশেপাশে সবার মুখে ওনার অনেক সুনাম ছিল। ওনার কাছে নাকি অনেক জিনও ছিল, এটা সবাই জানতো। তো ওনার কাছে নেয়ার পর উনি সুমি আপাকে দেখে খুবই অবাক হলেন এবং বললেন যে একটা মানুষ এতটা শুকিয়ে গিয়ে কিভাবে বেঁচে আছে। পরিবারের সদস্যরা তাল গাছের নিচ থেকে যে ঘটনাটা এখান থেকে শুরু করে নিয়ে এই যে আগের রাত পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবকিছু এই হুজুরকে খুলে বলেন। তো সেই হুজুর সুমি আপাকে দেখেন, দেখার পরে উনি আসলে তেমন কিছু বুঝতে পারেন। তখন হুজুর বলেন, আমি তো আসলে এটা বুঝতে পারছি না, তোমাদের বাড়িতে যেতে হবে, বাড়িতে না যাওয়া ছাড়া এই বিষয়ে আসলে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
পরের দিন ঠিকই সেই হুজুর ওনার কথা অনুযায়ী উনি মাগরিবের নামাজের পর এই রফিক ভাইদের বাড়িতে আসেন, মানে সুমি আপাদের বাড়িতে আসেন। তো রফিক ভাই নিজে গিয়ে রাস্তা থেকে ওনাকে নিয়ে এসেছিলেন, এগিয়ে গিয়ে আর কি। তো হুজুর এসে ওনার মতো উনি চেষ্টা করছেন, কিছু একটা বোঝার চেষ্টা করেন আসলে কিসের জন্য এসব হচ্ছে, কিন্তু উনি আসলে কিছুই বুঝতে পারেন না। সেদিনের মতো হুজুর চলে যান আর বলেন যে কাল আবার আসবো, আপনার একটা শুকনো নারকেল প্রস্তুত করে রাখবেন। হুজুর চলে যাওয়ার পর সেই রাতে সুমি আপার চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সবাই উঠে যায়। উঠে সুমি আপার রুমে গিয়ে দেখে যে সুমি আপা রুমে নাই। সবাই তো বাইরে আসে। বাইরে আসার পর বুঝতে পারে যে একটা চিৎকার আসছে ওনাদের ঘরের পেছন দিক থেকে। সবাই ওই দিকটাতে ছুটে যান। সবাই ওই দিকটাতে গিয়ে দেখে যে ওনাদের ঘরের পেছনে থাকা কাঁঠাল গাছের মধ্যে একটা দড়ি ঝুলানো, আর কোনো একটা কালো অবয়ব, যার চেহারা ভালো বোঝা যাচ্ছে না, এই অবয়বটা সুমি আবার চুল ধরে টেনে হিচড়ে ওই গাছে উঠিয়ে ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো এতগুলো মানুষ এই কাঁঠাল গাছের কাছে এসেছে, এরপরও ওই অবয়বটা কিন্তু সুমি আপাকে ছেড়ে চলে যাচ্ছিল না। মনে হচ্ছে সবার সামনেই সুমি আপাকে ফাঁসিতে ঝুলাবে। লোকজন তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এরপরে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। ওনাদের সবার চোখের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। ওখান থেকে তো সুমি আপাকে ধরাধরি করে নিয়ে আসা হয়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে কি আসলে কারো চোখে ঘুম হতে পারে? ওই রাত্রে কারো চোখেই ঘুম ছিল না। সবাই বুঝতে পারলো খুবই খারাপ কিছু একটা হতে যাচ্ছে তাদের পরিবারে। পরের দিন সন্ধ্যায় সেই হুজুর আসেন, সাথে কিছু জিনিস নিয়ে আসেন। হুজুরকে গত রাত্রের ঘটনাটাও সবকিছু বলা হয়। তো হুজুর বলেন আসলে আমিও বুঝতে পারছি না ঘটনাটা কি। এমনকি আমার সাথে থাকা 7 জন জিনকে দিয়েও আমি কোনো ধরনের সংবাদ পাই নাই। তারা শুধু এতটুকু বলেছে যে আরেকটু সময় লাগবে তাদের। তারপর মূলত উনি চিন্তা করলেন যে কাজটা খুব জটিল। তো এগুলো আর কি হুজুর বলেন। যাই হোক, হুজুর ওই যে শুকনো নারকেল যেটা রেডি করতে রাখতে বলেছেন আর কি, উনি এই শুকনো নারকেলটা ওনাকে দিতে বলেন। শুকনো নারকেলটা উনি নেন এবং এটার উপরে অনেকক্ষণ ধরে বিভিন্ন তদবির করতে থাকেন। আর সুমি আপাকে একটা জায়গায় বসান এবং ওই জিনটাকে ওনার ভেতরে হাজির করার চেষ্টা করেন। তো হুজুর সেই জিনটাকে হাজির করেন, জিজ্ঞেস করেন তার নাম কি, কেন সুমি আপার পিছু নিয়েছে। হুজুর প্রায় 15 মিনিট ধরে সেই জিনকে একই টাইপের প্রশ্ন করতে থাকেন, কিন্তু সেই জিন হাজির হওয়ার পর কোনো কথা না বলে চুপ করে থাকে। তো হুজুর মনে করে সেটা হয়তো বোবা জিন, এরকম থাকে না, বোবা জিন ধরে আর কি, চুপ করে থাকে। আর ওই হুজুর কি করেছিলেন, ওই সুমি আপার চতুর্দিকে পাউডার জাতীয় কিছু একটা জিনিস ছিটিয়ে গোল একটা সার্কেল তৈরি করেছিলেন, যাতে করে জিনটা বেরিয়ে যেতে না পারে। সে ঢুকতে পারবে কিন্তু বেরিয়ে যেতে পারবে না, তার এখতিয়ার ছাড়া। প্রায় 15 মিনিট চেষ্টা করার পরেও যখন কিছুই বের করতে পারলো না জিনটার মুখ থেকে, তখন এক পর্যায়ে হুজুর বিরক্ত হয়ে অন্য কিছু একটা পদক্ষেপ নিতে যাবেন, এমন সময় দেখেন যে সেই জিনটা নাই, চলে গেছে। হুজুর অনেক বেশি অবাক হলেন, এটা কিভাবে সম্ভব। যতক্ষণ পর্যন্ত উনি ওই গোল সার্কেল বন্ধ করা থেকে না খুলবে, যেটা বন্ধ করে রেখেছে ওটা না খুলবে, ততক্ষণ তো ওই জিনটা বের হতে পারার কথা না। কিন্তু কিভাবে বের হয়ে গেল? সেদিনের মতো হুজুর তেমন কিছু বুঝতে পারেন নাই, চলে যান। তো যাওয়ার আগে বলে যান যে আজকে যেই সাইজের শুকনো নারকেলটা আপনারা দিয়েছেন, কালকে যেন এর থেকে বড় সাইজের আরো একটা শুকনো নারকেল রেডি করে রাখবেন। এটা বলে হুজুর চলে যান। ওই রাত্রে আর তেমন কিছু ঘটে নাই। পরের দিন সন্ধ্যায় হুজুর আবার আসেন এবং বললেন যে ওই যে বড় নারকেলটা এটা এবার দাও। সেটা দেওয়া হয়। এরপর হুজুর আসন বসান আগের দিনের মতো এবং সেই জিনটাকে ডাকতে থাকেন। তবে আজকে হুজুর খুব ভালো করে সুমি আপার চারদিকে সার্কেল দিয়ে বন্ধ করে রাখেন এবং ওনার জানা সবথেকে শক্তিশালী তদবির যেটা জানা ছিল সেটা দিয়ে উনি এই সার্কেলটা তৈরি করেছিলেন, যেন গতকালকের মতো চলে যেতে না পারে কিছু না বলেই। তো হুজুরের টার্গেট ছিল আজকে হয়তো কিছু বের করবেন ওই জিনের মুখ থেকে, আর না হয় ওই জিনকে বন্দি করবেন, না হলে হত্যা করবেন। প্রায় 4-5 ঘন্টা ধরে ডাকাডাকি করার পর জিনটা আসলো সুমি আপার শরীরে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, ওই জিন কখন এসে সুমি আপার শরীরে ভর করলো এটা হুজুর অথবা হুজুরের সাথে থাকা সাহায্যকারী জিন যারা অদৃশ্য হিসেবে ওখানে ছিল, তারা নাকি কেউই টের পায় নাই কিছু।
সাধারণত হুজুরেরা জিন আসার আগে কারো শরীরে যখন ঢুকবে জিন বা চলে যাবে তার আগে নাকি তারা টের পান, কিন্তু এই জিনটা কখন আসলো এটা কেউই টের পেল না। হুজুর একটা পর্যায়ে বুঝতে পারলেন যে ওই জিনটা আসলে অনেক আগেই এসেছে, কিন্তু হুজুর সেটা বুঝতেই পারেন নাই। হুজুর গতকালকের মতো আজকেও জিজ্ঞেস করতে যাবেন যে তোর নাম কি, কেন এর পেছনে লেগেছিস, এগুলো জিজ্ঞেস করবেন। ঠিক ওই মুহূর্তে ওই সার্কেলের ভেতর থেকেই ওই সুমি আপা হুজুরের বুকে সজোরে একটা লাথি মারেন। মূলত সুমি আপার ভেতর থাকা জিনটাই লাথি মেরেছে। আর শুধু যে লাথি মেরেছে বিষয়টা এরকম না, ওই সার্কেল থেকে বের হয়ে ওই হুজুরের বুকের উপর পা দিয়ে প্রচন্ড জোরে চাপ দিয়েছেন আর বলছেন, অযোগ্য ইনসানের বাচ্চা তুই, আমাকে ডাকার যোগ্যতা অর্জন না করে আমাকে ডেকেছিস পরপর 2 দিন, আর যদি একবার আমাকে ডাকার চেষ্টা করিস তাহলে যেখানে বসে ডাকবি ঠিক ওই জায়গাতেই তোকে পুঁতে রেখে দিব। আর যেহেতু খুব ইচ্ছা যে আমি কে এটা জানার, তাহলে তোর ওস্তাদ লোকমান আছে না, ওই লোকমানকে বলবি আমাকে ডাকতে, যা বলার আমি ওকে বলবো। এটা বলে নাকি সুমি আপার শরীরের ভিতর থেকে ওই জিনটা চলে যায় আর সুমি আপা মাটিতে পড়ে যান। হুজুর তো মাটি থেকে উঠে বসেন এবং মনে মনে চিন্তা করতে থাকেন, এত দোয়া পড়ে তদবির করে বন্ধ করে রাখার পরও ওই জিনটা সেটা পার করে আমাকে আঘাত করলো, ওখান থেকে বের হয়ে আসলো, উল্টো আমাকে হুমকি দিল। এটা নিঃসন্দেহে খুবই শক্তিশালী জিন, যেটা তাড়ানো তার পক্ষে সম্ভব না। এরপর হুজুর তার পাশে থাকা অন্য 5 জন জিনকে জিজ্ঞেস করেন যে, আচ্ছা আমাকে যে আক্রমণ করলো তোমরা চুপ করে দাঁড়িয়েছিলে কেন? তখন নাকি জিনেরা তাকে বলেছিল, আপনাকে আক্রমণ করলো কে? আমরা তো কিছুই দেখি নাই। তখন হুজুর বলল, তোমরা কিছুই দেখো নাই, একটা শব্দও পাও নাই? বলে, না তো, আমরা তো কিচ্ছু দেখি নাই। তখন জিনেরাও বুঝতে পারে যে এইখানে এমন একটা মায়াজাল সৃষ্টি করে রাখা হয়েছিল যে জিনেরাও কিছু টের পান নাই। যাই হোক, হুজুর তো খুব ভালো করে বুঝে গেছে যে এই সুমি আপার পিছনে লাগা এই জিনটা শুধু শক্তিশালী না, এটা খুবই ভয়াবহ কালো জাদু চর্চা করা একটা জিন। উনি ওই রাতের বাড়িতে যান নাই, রফিক ভাইদের বাড়িতেই উনি থেকে যান এবং উনি এটাও বলেন যে কালকেই উনি ওনার ওস্তাদ লোকমান হুজুরের কাছে যাবেন এবং ওনাকে এখানে নিয়ে আসবেন। হুজুরের অবস্থা দেখে সবাই বুঝতে পারলেন যে হুজুরের অবস্থা খুবই খারাপ। আজকে রাত্রে দিক দিয়ে যদি উনি যেতেন তাহলে তার সাথে আরো ভয়ানক ঘটনা ঘটতে পারত। যাই হোক, পরের দিন সকালবেলা হুজুর চলে যান। ওই দিন সন্ধ্যায় ওনার ওস্তাদ লোকমান হুজুরকে নিয়ে আসেন। হুজুরকে তো শুরু থেকে সবকিছু খুলে বলেছিলেন, হুজুর যেটা জানতেন আর ওই পরিবার থেকে বলা হয়। আর হুজুরের সাথে আগে কি কি ঘটেছিল এটাও তো লোকমান হুজুর জেনেছেন ইতোমধ্যে। তো সব শোনার পর ওই লোকমান হুজুর বললেন যে, তোমরা যেভাবে বর্ণনা দিলা এই ধরনের আচরণ সাধারণত মারিদ এবং ইফরিত প্রজাতির জিনেরা করে থাকে। এরা খুবই উগ্র স্বভাবের হয়, তবে আমি শিওর না এটা কেমন জিন। যাই হোক, সে যেহেতু আমার কথা বলেছে, দেখি আমি তাকে ডাকি। এরপর লোকমান হুজুর ওনার আসন বসান এবং ওই জিনকে ডাকতে থাকেন। প্রায় 3 ঘন্টা চেষ্টা করেও না আসায় সেই রাতের মতো লোকমান হুজুর চলে যান এবং বলেন যে উনি কাল আবার আসবেন। এত শক্ত আর কঠিন তদবির করেও এরা হাজির করা গেল না। এ খুবই শক্তিশালী জিন, সেটা লোকমান হুজুরও বুঝে যান। লোকমান হুজুর ওনার সাথে থাকা 2 জন জিনকে পাঠালেন তাকে ধরে আনার জন্য। তারা ধরে আনা তো দূরের কথা, কোথায় আছে সেটাই জানতে পারেনি। তারপর হুজুর চলে যাওয়ার পর সবাই তো ঘুমিয়ে যায়। সেই রাত্রে রফিক ভাই আর রফিক ভাইদের ঘরের সবাই একই স্বপ্ন দেখেন। সেটা ছিল এমন যে একটা কালো জুব্বা টাইপের পরা একটা লম্বা লোক এসে বলছে, সুমির সময় শেষ, ওকে কেউই বাঁচাতে পারবে না, ওর মৃত্যুর জন্য 2টা বলি দেওয়া হয়ে গেছে, আর ওকে মারলে আরো একটা বলি পাবো। এমন স্বপ্ন একই রাত্রে সবাই দেখে। সকালে সবাই সবার সাথে বিষয়টা শেয়ার করে, শুধু সুমি আপা দেখেন এই স্বপ্নটা। সবাই তো খুবই আতঙ্কের মধ্যে আছে। আসলে থাকাটাই স্বাভাবিক, কারণ এতদিন হয়ে গেল, কেন এমন হচ্ছে, এই জিন কেনই বা সুমি আপার পিছনে লাগলো, এগুলো তো কিছু জানা গেল না। সেদিন সন্ধ্যায় লোকমান হুজুর আবার আসলেন, এসেই একটা রুমে ঢুকে গেলেন। অনেক তদবির করার পর 3 ঘন্টা পর সেই জিন আসলো। হুজুর যখনই চারপাশ বন্ধ করতে যাবেন তখন সেই জিনটা সুমি আপার ভেতর থেকে বলে উঠল, এই লোকমান, এইসব করে কোনো লাভ নাই, তুই এটা বন্ধ করলেও আমি বেরিয়ে যাব, না করলেও যাব, আমি আমার ইচ্ছা মতো যাব। এসব বন্ধ করার সাথে আমার আসা যাওয়ার কোনো সম্পর্ক নাই। আর তুই তোর সাথে থাকা ওদের পাঠিয়ে আমার কোনো তথ্য পাস নাই, তাই না? এটা থেকেই তো তোর বোঝা উচিত ছিল
যে তোর মতো হুজুর আমার পায়ের যোগ্য না। এই কথা বলার পর ওই লোকমান হুজুর উনি একটা বিষয় খেয়াল করলেন। উনি খেয়াল করলেন যে এই সুমি আপার ভেতরে থাকা জিনটাকেও উনি বাইরে একটা অবয়বে দেখতে পাচ্ছিলেন, এরকমটা মনে হলো, এবং ওটার মাথায় একটা শিং আছে। তো যাই হোক, লোকমান হুজুর জিজ্ঞেস করলেন যে তুই সুমিকে ধরেছিস কেন, ওর পিছনে কেন লেগে আছিস? তখন ওই জিনটা বলে ওঠে, ওই ইনসানের বাচ্চা শোন, আমি কারো পিছনে লাগি না, আমার এত সময় নাই যে তোদের পিছনে লেগে আমি সময় নষ্ট করব। আমার সময় কাটে আমার প্রভু ইবলিশের ভক্তি করে। তবে কেউ যদি আমাকে আমন্ত্রণ করে, কারো পিছনে লাগতে বলে আর কোনো কিছু বলি দেয়, তাহলে আমি তার পিছনে লাগি আর তার জীবন নিয়েই আমি চলে যাই। সুমির পেছনে কেন পড়ে আছি সেটা তোর সাথে থাকা এই মিসকিন দুর্বল জিনগুলোকে বলে দিব আমি, তোরেও আমি কিছু বলবো না। আর তোর সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, মূর্খ ইনসান কোথাকার। এইভাবে অপমানজনক কথা বলে নাকি ওই সময়ের মতোটা চলে যায়। আসলেই হুজুর খেয়াল করলেন যে উনি গোল সার্কেল দিয়েছিল না, কিন্তু কোনো লাভ হয় নাই, ওই জিনিসটা ঠিকই তার মতো করে চলে গেছে। তারপর হুজুর ওই সময় ওনার 3 জন জিনকে পাঠান যে তোমরা যে গিয়ে শুনে আসো কি জন্য পিছনে লেগেছে, এই মেয়ের সবকিছু জেনে আসো তোমরা। ঠিক 10 মিনিট পরে ওই 3টা জিনি আবার ফেরত আসে, এসে বলে, হুজুর লাভ নয়, আপনি হাল ছেড়ে দেন। আপনি এতক্ষণ যার সাথে কথা বলেছেন এটা হচ্ছে ইফরিত জাতির একটা জিন, আপনি তো জানেনই এদের ব্যাপারে, এবং এরা খুবই ভয়ানক কালো জাদু জানে, যার জন্য একে আটকে রাখা বা এর আশেপাশে অনেক কিছু থাকলেও এদের উপরে কোনো কিছু আসলে কাজ করা যায় না, বা কাজ করাটা অত্যন্ত কঠিন হয়। আর এরা নিজেরা যতক্ষণ না পর্যন্ত দেখা দেয় ততক্ষণ পর্যন্ত অনেক জিনেরাও তাদেরকে সহজে দেখতে পারে না। জিনদের উপরও এদের একটা বিস্তর প্রভাব রয়েছে, আর মানুষের কথা বাদই দিলাম। আর মূলত সুমির উপর কালো জাদু করেছে সুমির শাশুড়ি, আর এই জাদুটাকে বলা হয় মরণ বান। এই মরণ বানে যদি একবার কারোর নাম দেয়া হয়ে যায়, এর একটাই সমাধান, হয় তার মৃত্যু, নতুবা এই মরণ বান বাস্তবায়ন করার জন্য যে জিনকে পাঠানো হয়েছে সেই জিনের মৃত্যু। তা না হলে এর কোনো সমাধান নেই, কোনোভাবেই সমাধান হবে না। যদি জিনকে মারা যায় কোনোভাবে তাহলেই বন্ধ হবে, আর না হলে যাকে বান মেরেছে তার জীবন নিয়েই যাবে। আর এই যে ইফরিত জিন, একে মূলত নিয়ে আসা হয়েছে ভারতের এক প্রদেশ থেকে একজন তান্ত্রিকের মাধ্যমে। এই ইফরিত জিনটা ভারতের একটা প্রদেশে থাকে, সে শয়তানের উপাসনা করে। আর ইতোমধ্যে এই জিনকে আনতে ওই তান্ত্রিকের মাধ্যম দিয়ে সুমির শাশুড়ি দুটা বাচ্চার, মানুষের বাচ্চার বলি দিয়েছে। আর দুটাই সুমির শাশুড়ির 2 মেয়ের 2 বাচ্চা, যারা দুনিয়াতে আসার আগে বলি হয়েছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো যে এই যে সুমির শাশুড়ির 2 মেয়ে, এই 2 মেয়ের ইচ্ছাতে এটা হয়েছে। কারণ ওই 2 মেয়ের গর্ভে যখন সন্তান এসেছে তখন গর্ভে থাকা অবস্থায় ওই 2 জনকে বলি দেওয়া হয়েছে। ওই পেটের ভিতর থেকেই ওই 2টা সন্তান হারিয়ে যায়, তাদের আর ভূমিষ্ঠ হওয়ার সুযোগ হয় নাই, আর তারা ইচ্ছা করে এটা করেছে। এরপর সুমিকে যখন এই জিনটা মারবে, এরপর তারা আরো 2টা গরু বলি দেবে এই জিনকে উদ্দেশ্য করে ওই তান্ত্রিকের মাধ্যমে। সুমির আর সময় বেশি নাই, আর আমাদেরকে ভুলেও ওই জিনের কাছে আর পাঠাবেন না। ও আমাদেরকে সতর্ক করে দিয়েছে, এরপর যদি আমাদেরকে পাঠানো হয় তাহলে আমাদেরকে ওরা হত্যা করবে। এই সমস্ত কথা শোনার পর হুজুর আসলে খুবই বিচলিত হন, আর রফিক ভাইয়ের পরিবারকেও সবকিছু বলেন। রফিক ভাইয়ের পরিবার এই বিষয়টা শোনার পর কান্না করতে থাকেন, আর বললেন যে কোনো কিছুর বিনিময়ে তারা সুমিকে বাঁচাতে চায়। ওই জিনকে আরেকবার হাজির করে সমাধান চাইতে বলেন। হুজুর কিছুটা ভয় নিয়ে বললেন যে আচ্ছা, দেখবো চেষ্টা করে কাল কি করা যায়, এখন আর ডাকবো না, ডাকলে হয়তো লেগে গিয়ে কিছু একটা করে বসবে। এই বলে হুজুর ওই সময়ের মতো চলে যান। সবাই তো সুমি আবার কথা চিন্তা করে কান্নাকাটি করতে থাকেন। পরের দিন রাত্রের বেলা আবার হুজুর ওই জিনকে ডাকেন,
এবার কিন্তু ডাকার সাথে সাথে সেই জিন হাজির হয়। হুজুর বললেন যে কিসের বিনিময়ে ছেড়ে দেবে সুমি আপাকে? সেই ইফরিত জিনটা বলল, তুই কি আমাকে মিসকিন মনে করিস যে আমি কিছু জিনিস নিয়ে ছেড়ে দিব? তোরা কিছু দিবি, আমি এটা মেনে নিয়ে ছেড়ে দিলাম। আমার এগুলোর কোনো কিছুরই অভাব নেই, আর এই সমস্যার সমাধানও নাই। সমস্যার সমাধান একটাই, সুমির মৃত্যু। কারণ ওর শাশুড়ি ওকে মারার জন্য আমার প্রভু ইবলিশকে খুশি করেছে, তাই জানের বদলে জান দিলেও কোনো লাভ হবে না। সুমিকে আমি মেরে ফেলবই, আর সেটা খুব দ্রুতই করব। ভাবছি আস্তে আস্তে মারবো, কিন্তু তোরা আমাকে বারবার ডেকে বিরক্ত করেছিস। ওকে দ্রুত না মারলে তোরা আবারও বারবার ডেকে আমাকে একইভাবে বিরক্ত করতে থাকবি। আর যদি কখনো আমাকে ডাকিস তাহলে সেটাই তোর জীবনের শেষ দিন হবে রে হুজুর। এই বলেই নাকি ওই জিনটা হাওয়া হয়ে যায়। হুজুর বুঝতে পারলেন আসলেই কোনো লাভ হবে না, এক আল্লাহ ছাড়া এটা কেউ সমাধান করতে পারে না বা পারবেও না। ওনারা যত চেষ্টাই করুক না কেন কোনো লাভ হবে না। এমন জিনের খপ্পরে পড়েছে, এর সাথে অতিরিক্ত যদি একটু তর্ক করতে যাবে তাহলে নিজের জিনের জীবনের একটা রিস্ক রয়েছে। তো হুজুর সবাইকে বলে দেন যে আসলে আমরা কিছুই করতে পারলাম না, আমাদেরকে ক্ষমা করে দিয়েন, আমরা হাল ছেড়ে দিলাম, আল্লাহকে ডাকেন। তো রফিক ভাই বলেন যে ওনাদের পুরো পরিবার তখন কান্নায় ডুবে আছে। এই ঘটনার 5 দিন পর ওনাদের ঘরের পেছনে থাকা সেই কাঁঠাল গাছের সাথে ওনার বোন সুমির ফাঁসিতে ঝুলিয়ে রাখা লাশ ওনারা দেখতে পান। যেই বোন ঠিক মতো উঠে বসতে পারতো না, সে নিজের ইচ্ছায় ফাঁসি দেবে, এটা কেউ বিশ্বাসই করবে না। এর সাথে শেষ হয়ে যায় রফিক ভাইয়ের বোন সুমির জীবনের অধ্যায়। ওনারা ভেবেছেন পুলিশের কাছে মামলা করবেন, কিন্তু আসলে কার বিরুদ্ধে মামলা করবেন? না শাশুড়ির বিরুদ্ধে? এটা কি প্রমাণ করা যাবে? কোনো প্রমাণ নাই তো, এই জন্য কিছুই করতে পারেন নাই। প্রিয় লিসেনার্স, একটা ব্যাপার খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই যে মাসুম ভাই, আমাদের প্রথম যে ঘটনাটা এটা এনামুল হক আবির ভাই দিয়েছিলেন, মাসুম ভাই মারা গেলেন। উনি সন্ধ্যার দিকে হঠাৎ করে কি মনে করে দড়ি নিয়ে চলে গেলেন, ওই জায়গায় তাকে খুঁজেও পাওয়া গেল না। অনেকক্ষণ পর হঠাৎ করে সে ডাল থেকে ঝুলে পড়েছে। তার মতো লোক আত্মহত্যা করার কথা না। আচ্ছা ধরে নিলাম যে উনি আত্মহত্যাই করেছেন, এরপরে কোন একটা দুষ্ট জিন ওখানে এসে মানুষকে ভয় দেখাচ্ছে, আমরা যদি এটাও ধরে নিই, যেটা সচরাচর হয় আর কি। কিন্তু এই যে সুমি আপা, উনি কিন্তু আত্মহত্যা করেন নাই। সকলের সামনে ওই অভাবটা তাকে টেনে হিচড়ে ওই কাঁঠাল গাছে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, এটা সকলেই দেখেছিলেন, এই ভয়ঙ্কর দৃশ্য। আর এরপরে তো কি হলো সেটা তো বুঝতেই পারছেন, ওই ইফরিত জিনটাই তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এরকম অসংখ্য আত্মহত্যার ঘটনা কিন্তু আমাদের আসে, কিন্তু তার মধ্যে হতে পারে না এমন কিছু আত্মহত্যা তারা আসলে আত্মহত্যা করেইনি, তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। একটা বারের জন্য চিন্তা করবেন কি প্রিয় লিসেনার্স, যে কতটুকু খারাপ হলে নিজের 2 মেয়ের পেটে থাকা অনাগত সন্তানকে বলি দিয়েছে, এবং সেই 2 মেয়েও রাজি হয়েছে এটাতে। 3 জন মিলে সুমি আপাকে এইভাবে হত্যা করেছে কোন এক তান্ত্রিকের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করিয়ে। প্রিয় লিসেনার্স, আসলে আমরা ব্ল্যাক ম্যাজিক বলছি, কিন্তু আসলে এই ঘটনাটা ব্ল্যাক ম্যাজিক না। তাহলে আপনারা বলতে পারেন এটা আসলে কি? মূলত এই ঘটনা বা এই টাইপের ম্যাজিক গুলোকে বলা হয় হচ্ছে লাল জাদু বা রেড ম্যাজিক। রেড ম্যাজিক কি এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। তবে এতটুকু বলতে পারি, বোঝানোর সুবিধার্থে আমরা ব্ল্যাক ম্যাজিক বলছি। তবে সব ব্ল্যাক ম্যাজিক না, এর মধ্যে লাল জাদু বা রেড ম্যাজিক রয়েছে। মূলত সুমি আপার উপরে এই রেড ম্যাজিকটা করা হয়েছিল। রেড ম্যাজিক নিয়ে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। সুমি আপা এবং মাসুম ভাইয়ের ব্যাপারটা রহস্যময়, এই বিষয়ে কোনো কথা বলাটা উচিত হবে না। তবে সুমি আপা, ওনাকে যে হত্যাকাণ্ড, ওনার উপর উনি যে হত্যাকাণ্ডের শিকার, এটা তো নিয়ে কোনো সন্দেহ আমাদের নাই। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, ওনার সকল ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন। প্রিয় লিসেনার্স, আমি বলেছিলাম শুরুতে যে আজকের ঘটনা শোনার পর আপনি এই বিষয়টা নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা
করার সুযোগ পাবেন। আপনারা এরকম অনেক ঘটনা দেখবেন, শুনবেন যে আসলে আত্মহত্যা করার মতো কোনো ঘটনা না ঘটলেও হঠাৎ করে কেন সে এটা করলো, এটা কেউ বুঝতে পারে না, কেউ না, এটা রহস্যই রয়ে যায় কেন সে আত্মহত্যা করলো। লিসেনার্স, আমাদের আশেপাশে অনেকেই এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক, রেড ম্যাজিক, এই ধরনের সমস্যার কারণে কোনো জিন যদি কারোর পিছে লেগে যায় যে তাকে দিয়ে আত্মহত্যা করাবে, তাহলে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে কিন্তু আত্মহত্যা করিয়ে ফেলে। এরকম অনেক নামাজি ব্যক্তিদেরকে আমরা দেখেছি তারা আত্মহত্যা করেছে। বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে আত্মহত্যা করেছে, আল্লাহ ভালো জানেন আসলে ব্যাপারটা কি ছিল। घर सिर्फ ईंट पत्थर के ढांचे नहीं होते, उनके अंदर कुछ और बसता है। कोई अनकही कहानी, कोई अधूरी ख्वाहिश या कोई भटकती रूह। ऐसा ही एक घर था वो, जो बाहर से सामान्य और छोटा सा लगता था, पर उसकी दीवारों में छुपा कोई साया था। गांव की गलियों में उस घर की बातें चलती थी, पर कोई भी खुलकर कुछ कहने की हिम्मत नहीं करता था। लोग कहते थे कि उस घर के बरामदे में लगा झूला रात को अपने आप हिलता है। हवा नहीं होती, फिर भी उसकी चरचराहट गांव के सन्नाटे को चीर देती है। और कभी कभी उस झूले पर एक हंसी गूंजती है, एक ऐसी हंसी जो सुनने वाले का खून जमा देती है। ये कहानी है उस घर की, उस झूले की और उस औरत की जो रात के अंधेरे में अपने शिकार का इंतजार करती है। सुमन का 5 साल का बेटा राघव बुखार से तड़प रहा था। उसका बुखार कम होने का नाम नहीं ले रहा था। सुमन ने थर्मामीटर को तीसरी बार चेक किया। दवा दिए 6 घंटे हो गए थे, लेकिन फिर भी उसका बुखार वैसा का वैसा था। सुमन की चिंता अब हद पार करने लगी थी। शाम तक पूरा घर सिर पर उठाने वाला राघव अब सुमन के सामने चुपचाप पड़ा था, जैसे उसकी सारी ताकत खत्म हो गई हो। अचानक आए इस बुखार का कारण वो समझ नहीं पा रही थी। ऊपर से उसका पति रवि, वो सुबह काम के सिलसिले में शहर गया था और अब वो अगली सुबह ही लौटने वाला था। रवि को फोन करे तो वो परेशान हो जाएगा, और वैसे भी सुबह से पहले वो लौट नहीं सकता था। ये गांव और घर दोनों ही उनके लिए नए थे, और इसलिए सुमन को कुछ सूझ नहीं रहा था कि वो क्या करे। घड़ी में रात के 12 बजे तो सुमन चौंक पड़ी। अरे बाप रे, 12 बज गए हैं और राघव का बुखार अभी तक नहीं उतरा है। अड़ोस पड़ोस में न कोई खास जान पहचान थी, न मदद मांगने की हिम्मत। इस गांव में उस घर में आए हुए उन्हें बस 4 दिन हुए थे। जब उनका सामान गाड़ी से उतर रहा था तो सुमन को लगा था कि गांव वालों की नजरें उन पर टिकी हुई है। उसने ये बात रवि को बताई भी थी, लेकिन रवि ने हंसते हुए उसे कहा, अरे हम नए आए हैं, इसलिए लोग कुतूहल से हमें देख रहे होंगे। और उसने सुमन की बात को हल्के में उड़ा दिया। घर ज्यादा बड़ा तो नहीं था, पर सुमन को पहली नजर में पसंद आ गया था। जैसे ही उसने दरवाजा खोला और अंदर कदम रखा, एक तेज हवा का झोंका उसके पास से गुजरा। उस पल सुमन के रोंगटे खड़े हो गए थे, पर सुमन ने उस बात को नजरअंदाज कर दिया। घर अब भी पूरी तरह से सेट नहीं हुआ था। दिन भर राघव इधर उधर उछलता कूदता रहता था। उसे भी यह घर बहुत पसंद आ गया था, खासकर बाहर बरामदे में लगा वो झूला। वहां आते ही राघव ने उस झूले पर अपना कब्जा जमा लिया था। राघव को खुश देखकर सुमन और रवि को राहत महसूस हुई, लेकिन उसके बाद 2 दिन के लिए रवि को शहर जाना पड़ा। अब घर में सिर्फ सुमन और राघव थे। सुमन ने सुबह उठते ही घर को समेटना शुरू किया। छोटा सा घर था, पर उसे साफ करते करते सुमन की हालत खराब हो गई थी। 2-3 बार उसे लगा कि जो सामान उसने ठीक किया है वो फिर से बिखरा पड़ा है, लेकिन वो इतनी थक गई थी कि उसने सोचा कि शायद वो भूल गई होगी, और उसने उस बात को जाने दिया। घर का सारा सामान ठीक करते करते सुबह से शाम हो गई, और फिर सामान ठीक करते करते उसने रात का खाना बनाया। उस पूरे दिन राघव उस झूले पर ही खेल रहा था। खाना बनाने के बाद सुमन ने राघव के लिए खाना परोसा और उसे बुलाने चली गई। जब वो राघव के पास जा रही थी, तब उसे लगा कि राघव किसी से बात कर रहा है, लेकिन जब वो झूले के पास पहुंची तो वहां कोई नहीं था। सुमन ने राघव से पूछा, किससे बात कर रहा था? पर राघव ने उसकी बात अनसुनी कर दी। सुमन ने सोचा कि खेलते खेलते वो अपने आप से ही बड़बड़ा रहा होगा, और फिर वो उसे उठाकर खाने के लिए ले गई। वो राघव को लेकर वापस अंदर गई
तो देखा कि खाना पहले से ही कोई खा चुका था। उसे समझ नहीं आया कि ये क्या माजरा था। उसे फिर लगा कि शायद वो चीजों को भूल रही है या फिर कोई शरारत कर रहा है। उसने थाली साफ की और राघव को खाना खिलाने लगी, लेकिन राघव ने खाना खाने से इनकार कर दिया। उसने कहा कि वो पहले ही खाना खा चुका है। सुमन को कुछ समझा ही नहीं कि ये सब क्या हो रहा है। राघव ने खाना खाया है, पर यह कैसे मुमकिन है? उसे हर काम के लिए मेरी मदद चाहिए होती है, फिर वो अकेले खाना कैसे खा सकता है? सुबह से काम करते करते सुमन बहुत थक गई थी और उसका दिमाग ठप हो गया था। वो बस यही सोच रही थी कि शायद थकान के कारण वो चीजों को भूल रही है। फिर वो खाना खाकर आराम करने के लिए राघव को कमरे में ले गई। सुमन ने राघव को सुला दिया, पर खुद उसे नींद नहीं आ रही थी। सुबह से हो रही अजीब अजीब घटनाओं ने उसकी नींद उड़ा दी थी। आखिरकार तंग आकर वो उठकर बैठ गई। राघव गहरी नींद में था। सुमन ने प्यार से उसके चेहरे पर हाथ फेरा। अचानक उसके हाथ को झटका सा लगा। अरे बाप रे, राघव का शरीर आग की तरह तप रहा है। शाम को भी उसे हल्का सा बुखार था। उसका बुखार अब तो और भी बढ़ गया था। सुमन ने फैसला किया कि सुबह होते ही वो डॉक्टर के पास जाएगी। उसने ठंडे पानी की पट्टियां राघव के माथे पर रखी। रात के 2:30-3 बजे होंगे जब सुमन की आंखें भारी हो गई। उसने राघव के सिर के पास अपना सिर रखकर आंखें बंद कर ली। कितना वक्त बीता पता नहीं। सुमन ने आंखें हल्के से खोलने की कोशिश की, पर वो खुल नहीं रही थी। अधखुली आंखों से उसने सामने देखने की कोशिश की। उसे एक धुंधली सी परछाई दिखी। कोई चेहरा उसकी आंखों के सामने लहरा रहा था। सुमन ने आंखों पर जोर डाला। धीरे धीरे वो चेहरा साफ हुआ। एक औरत, लंबी साड़ी में, माथे पर बड़ा सा गोल टीका, खुले बाल और उसके दांत बाहर निकले हुए थे। वो अपनी बड़ी बड़ी आंखों से सुमन को घूर रही थी। उसे अचानक सामने देख सुमन के शरीर में सिहरन दौड़ गई। ये औरत कौन है और ये मेरे घर में क्या कर रही है? सुमन ने आंखें पूरी खोलने की कोशिश की, पर लगा जैसे कोई उसे रोक रहा हो। तभी उसकी नजर उस औरत के हाथ पर गई। एक छोटा बच्चा उसका हाथ पकड़े उसके साथ खड़ा था। सुमन अब चौकन्नी हो गई। उसने फिर से देखा। वो बच्चा और कोई नहीं, उसका बेटा राघव था। राघव को देखते ही सुमन ने सारी ताकत लगाकर उठने की कोशिश की, लेकिन उसे लगा कि कोई उसे जकड़े हुए है, जैसे किसी ने उसे पकड़ कर रखा है। फिर भी उसने हिम्मत नहीं हारी। उसने हाथ आगे बढ़ाया और राघव को पकड़ने की कोशिश की। तभी वो औरत अपने दांत चटकाती हुई राघव को लेकर पीछे हटने लगी। सुमन ने और जोर लगाया, पर उसका हाथ हवा में ही रह गया। फिर अचानक वो औरत और राघव उसकी आंखों के सामने से गायब हो गए। सुमन के मुंह से जोर की चीख निकली। उसका शरीर पसीने से तर हो गया था। आंखें फाड़कर उसने सामने देखा, पर वहां कोई नहीं था। उसका शरीर थरथरा रहा था। क्या मैं सपना देख रही थी? सामने तो कोई नहीं है। सुमन ने राघव का बुखार चेक करने के लिए उसकी तरफ मुड़कर देखा और वहां देख उसके होश उड़ गए। राघव बिस्तर पर नहीं था। इतने बुखार में वो कहां जा सकता है? सुमन बिस्तर से नीचे उतरी और राघव को ढूंढने लगी, पर वो कमरे में कहीं नहीं दिखा। सुमन के पैर कांपने लगे। क्या जो मैंने देखा वो सपना नहीं था? ऐसा कैसे हो सकता है? उसने राघव को आवाज दी, पर कोई जवाब नहीं आया। उसने दरवाजा खोलकर देखने का सोचा, और जैसे ही उसने कुंडी हटाई, बाहर से हंसी की आवाज आई। इतनी रात को कौन हो सकता है? और राघव? सुमन ने जल्दी से दरवाजा खोला। बरामदे में झूले पर वही औरत राघव को गोद में लिए बैठी थी। उसके चेहरे पर एक डरावनी हंसी थी, जैसे वो इसी पल का इंतजार कर रही हो। उसकी आंखें लाल थी और हंसते वक्त उसके मुंह से एक अजीब सी घरघराहट की आवाज निकल रही थी। रात की वो खौफनाक खामोशी और उसकी हंसी ने माहौल को और डरावना बना दिया। सुमन को कुछ सूझ नहीं रहा था। वो हवा की रफ्तार से झूले के पास गई
सारी हिम्मत जुटाकर अपने डर को काबू में करते हुए उसने राघव को उठाने की कोशिश की। तभी उस औरत ने सुमन को जोर का धक्का दिया। सुमन दीवार से जा टकराई। उसका सिर चकराने लगा और आंखों के सामने अंधेरा छा गया। फिर भी उसने हिम्मत नहीं हारी। वो दोबारा उठी। इस बार जोर जोर से वो राम रक्षा पढ़ने लगी। जैसे ही उसने मंत्र शुरू किए, उस औरत की हंसी धीमे पड़ने लगी। उस औरत ने अपने कानों पर हाथ रख दिए और उसकी आंखों से काला पानी बहने लगा। सुमन ने फुर्ती दिखाई और उसने राघव को झटके से उठाया और घर से बाहर भागी। उसने पड़ोस के घर जाकर उनका दरवाजा खटखटाया। उस घर के आदमी ने दरवाजा खोला। सुमन की हालत को देखकर वो समझ गए कि कुछ गड़बड़ है। उन्होंने सुमन को पानी पिलाकर शांत किया और राघव के माथे पर मंदिर की भभूत लगाई। वहां जो औरत थी वो सुमन को घूर कर देख रही थी। फिर उसने उसके पास बैठते हुए कहा, नसीब अच्छा था जो तुम दोनों बच गए। सुमन ने चौंक कर उनकी तरफ देखा। मुझे सब पता है। जिस दिन तुम यहां आए थे उसी दिन मैं बताना चाहती थी, पर उस औरत के डर से कोई भी उस घर के पास जाने की हिम्मत नहीं करता। मजबूरी में मैं चुप रही। जिसे तुमने आज देखा वो वसुधा थी। कौन वसुधा? सुमन ने कांपते स्वर में पूछा। पाटिल की बहू। शादी के 10 साल बाद भी उसे बच्चा नहीं हुआ था। ससुराल वालों ने उसे इतना ताना मारा कि उसका दिमाग खराब हो गया। वो पागल हो गई थी। उसे झूले पर बैठना पसंद था और पागल होने के बाद वो दिन दिन भर झूले पर बैठी रहती थी। उसे घर से बाहर निकलने नहीं देते थे और कभी चुपके से वो घर से बाहर निकलती तो वो किसी का भी बच्चा उठा लेती थी और उसे उठाकर वो किसी सुनसान जगह जाकर छुप जाती थी। गांव वालों ने एक दिन उसे इतना पीटा कि उसकी मौत हो गई और उस दिन के बाद से वो उस घर में रात को दिखाई देती है। पाटिल का परिवार उस घर को छोड़कर मुंबई चला गया। तब से ये घर अब एजेंट भाड़े पर देता है, पर वो किसी को सच नहीं बताता। तुम यह दूसरे किराएदार हो। इससे पहले वसुधा एक की जान ले चुकी है। भगवान का शुक्र है कि तुम बच गए। सुमन उस काकी को देखती रही और घबराहट में उसने राघव को सीने से लगा लिया। सुबह जब रवि आया तो सुमन ने सारी बात बताई। सुबह घंटे भर में रवि ने घर खाली कर दिया और वो सुमन और राघव को लेकर वहां से निकल गया। पर वसुधा आज भी उस झूले पर बैठी है, अपने अगले शिकार का इंतजार कर रही है। रात के सन्नाटे में उसकी हंसी आज भी गूंजती है और कभी कभी वो झूला अपने आप ही हिलता हुआ दिखाई देता है। तो दोस्तों, ये थी आज की 2 कहानियां। शायद आपको आज की कहानियां थोड़ी अजीब लगे क्योंकि कुछ दिनों से खांसी की वजह से मेरी आवाज बैठी हुई है। आशा करता हूं कि आपको कहानियां पसंद आई होगी। अगर आपको कहानी पसंद आई है तो कहानी को जरूर शेयर कीजिए। आज के लिए बस इतना ही। मिलते हैं अगले एपिसोड में ऐसे ही किसी डरावनी कहानी के साथ। तब तक के लिए धन्यवाद और शुभ रात्रि। 1998 সাল 1998 সাল থেকে প্রায় 2010 সাল পর্যন্ত এই ঘটনার বিভিন্ন ব্যাপারগুলো ঘটেছিল। আর এনামুল হক আমির ভাইয়ের বাড়ি হচ্ছে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে। তো শুক্তাগড় হচ্ছে এটার ইউনিয়ন আর কি। তো ওখানে একটি স্কুল রয়েছে, মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো মূলত এই ঘটনাটি ওই স্কুলের প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল, সেই গাছটিকে কেন্দ্র করে। কৃষ্ণচূড়া গাছটির বর্ণনা আমির ভাই যেভাবে দিয়েছেন সেটা হচ্ছে ওই গাছটি উনি নিজেও দেখেছেন। তখন উনি ওই স্কুলে ক্লাস 2-তে পড়েন। ওনাদের স্কুল ঘরটি তখন মানে ওই সময় 3 বছর হলো পাকা হয়েছে। একতলা টিন শেড বিল্ডিং ছিল। কৃষ্ণচূড়া গাছটি ছিল প্রায় 7 ফিটের মতো মোটা আর খুব লম্বা। তবে খুব লম্বা না বলতে, মানে মোটা ছিল অনেক, কিন্তু লম্বা বলতে 20 ফিটের মতো লম্বা ছিল। তো গাছটির অবস্থান ছিল স্কুল ঘর লাগোয়া পূর্ব দক্ষিণ পাশে। আর ওই কৃষ্ণ গাছটির ডালপালা ছিল অনেক বিস্তীর্ণ জায়গা নিয়ে প্রসারিত। আবার অনেক ডালপালার অবস্থান ছিল স্কুলের উপরের টিনের চালের সাথে লাগোয়া। তাই অনেক ছেলেপেলেরা ওনাদের থেকে
বড় যারা আর কি ছিলেন ওই সময়ের প্রেক্ষাপটে বলছি আর কি, তারা অনেক স্কুলের টিনের উপর উঠে ওই কৃষ্ণচূড়া গাছে বসে হাওয়া খেত। মানে ওইখান দিয়ে উঠে, কারণ এমনিতে নিচ থেকে ওঠা যেত না, অনেক মোটা তো, আর উচ্চতা তো অনেক না, 20 ফুটের মতো উচ্চতা, কিন্তু 7 ফুট ছিল গোড়া থেকে, মানে শেকড় থেকে ডাল পর্যন্ত প্রায় 7 ফুট উচ্চতা। তো টিনের চালে উঠে তো অনেকেই ওই ডালে উঠতো, হাওয়া খেত, ডাল ঝাঁকাতো, দোল দিত, মানে এরকমটা করতো আর কি, বাচ্চারা যেটা করে আর কি। এখন কথা হলো যে আসলে ব্যাপারটা কি ছিল এই কৃষ্ণচূড়া গাছের। এবার আসি মূল ঘটনার সূত্রপাত যেভাবে 1997 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝির দিকে, তারিখটা এক্সাক্ট মনে নাই ওনার, এই মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাত্তার মোল্লা স্যার, ওনার মেঝো ছেলের নাম ছিল মাসুম। এই মাসুম পারিবারিক কলহের কারণে এই মাদারতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ওই কৃষ্ণচূড়া গাছটির পূর্ব দক্ষিণ পাশের একটি ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রত্যক্ষদর্শীদের অনেকের বর্ণনা অনুযায়ী আবু হানিফ খলিফা ভাইয়ের বড় ছেলে ফোরকান, এই ফোরকান চাচার কাছে শুনেছিলেন খুব ভালোভাবে এই বর্ণনাটা এনামুল হক আবির ভাই। ওই মাসুম ভাই পারিবারিক কলহের জেরে উনি তাদের বাড়ির সামনে কাচারি ঘরে শুয়েছিলেন, সারাদিন এভাবে শুয়েছিলেন উনি। তাদের পরিবারের লোকজন অনেক অনুরোধ করছিল, তারপরও উনি সারাদিন কোনো খাবার খায়নি। তো মাসুম ভাই এক পর্যায়ে যখন রাত 8টার মতো বাজে আনুমানিক, তখন ওই মাসুম ভাই তাদের গোয়াল ঘর থেকে গরুর গলা থেকে একটি দড়ি খুলে নিয়ে স্কুল ঘরের দিকে যায়। এর ঠিক 5 মিনিট পরেই মাসুম ভাইয়ের বোন সহ পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং প্রতিবেশীদেরকে ডাকতে থাকেন। একসময় তারা দেখেন যে গোয়াল ঘরের দরজা খোলা আর গরুর গলায় দড়ি নাই। এটা দেখে তো সকলেই খুব ভয়ে হতবিহ্বল হয়ে এই মাসুম ভাইকে খুঁজতে থাকেন পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা মিলে, নিশ্চয়ই কোনো একটা অঘটন উনি ঘটাবেন। এক পর্যায়ে সকলে মিলে চারদিকের বাগান সহ সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে থাকেন। বলে রাখা ভালো, ওই প্রতিবেশীদের মাঝে ফোরকান চাচা আর এই মাসুম ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলে লিটন কাকা এবং তার ছোট ভাই আর এই আবির ভাইয়ের ক্লাসমেট নুরুজ্জামান নুরু ছিলেন। তবে ক্লাসমেট হলেও এই নুরু ভাই আবার বয়সে কিছুটা বড় ছিল আবির ভাইয়ের থেকে। তো ওনারা তো সকালে মিলে কয়েকটি ভাগ হয়ে বা কয়েক ভাগে বিভক্ত হয়ে স্কুল ঘর সহ, ওই স্কুল ঘরে কিন্তু গিয়েছেন, ওই কৃষ্ণচূড়া গাছের নিচেও গিয়েছেন, ওই আশেপাশে সব জায়গায় খোঁজা সহ আরও বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করলেও এই মাসুম ভাইকে তারা কোথাও খুঁজে পায়নি। ফোরকান চাচা ও লিটন চাচার ভাষ্য মতে তারা সহ আরো 5 জন মিলে ওই স্কুল ঘরের উপর সেই কৃষ্ণচূড়া গাছের নিচে, ওই নিচ থেকে স্কুলের চারপাশে কয়েকবার ভালো করে খুঁজে আসছেন, কিন্তু মাসুম ভাইকে তারা কোথাও তখন পর্যন্ত খুঁজে পান নাই। এরপর যখন তারা মাদারতলা মসজিদের সামনে সকলে সম্মিলিত হন এবং মাসুম ভাইকে খুঁজতে আসা তাদের পরিবারের লোকজনের সাথে দেখাও হয়, এ সময় অনেকেই বলাবলি করে যে এত অল্প সময় মাসুম কোথায় যেতে পারে। কারণ এই মাসুম ভাই যখনই বাড়ি থেকে বের হয়েছিলেন একটা শব্দ হয়েছিল, ওই গোয়ালঘর থেকে বের হয়েছেন একটা শব্দ হয়েছিল, এর কয়েক মিনিট পরে, সর্বোচ্চ 5 মিনিট পরে কি পরিবারের সদস্য টের পেয়েছেন, তারপরেই তো খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। তাই এত অল্প সময়ের মধ্যে উনি কোথায় যাবেন? কেউ বলে স্কুল ঘরের দিকে আবার একটু যাওয়া উচিত, কেউ বলে না অন্যদিকে গেছে। এখন সবাই বলছে যে স্কুল ঘরের আশেপাশে, কৃষ্ণচূড়া গাছের আশেপাশে তো খুঁজে আসছি, ও যদি ওইদিকে যেত, যেহেতু একটা দড়ি নিয়ে গেছে, নিশ্চয়ই গলায় ফাঁস দেওয়ার জন্য গেছে, তাহলে তো ওইদিকে আমরা দেখতেই পেতাম। তো ঘটনা কি? আর টর্চ লাইট জ্বালিয়েও তো কৃষ্ণচূড়া গাছের উপরে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কই মাসুমকে তো কোথাও পাওয়া যায়নি, আর অন্য সাইডে তো খোঁজাই হয়েছে। তো কয়েকজন বলে যে আমরা এখন কথা বলে সময় নষ্ট না করে দ্রুত চলো অন্যদিকে খুঁজতে থাকি, তাহলে একটা অঘটন ঘটে যেতে পারে। তো বলে রাখা ভালো, মাদারতলা মসজিদ থেকে স্কুল ঘরের ওই গাছটির দূরত্ব ছিল সর্বোচ্চ 50 গজ, সর্বোচ্চ, কমই হবে, 50 গজ হবে না, কমই হবে, কিন্তু বললাম সর্বোচ্চ আর কি 50 গজ। তো ওনারা যখন ওই স্থান ত্যাগ করে অন্যদিকে কেবল যাবেন, হঠাৎ করে ঝপাত করে টিনের উপর কৃষ্ণচূড়া গাছের ডাল বাড়ি খেয়ে বিকট এক শব্দ হয়। কারণ ওই কৃষ্ণচূড়া গাছের ডালটা কিন্তু এই যে টিনের চালের সাথে কিছুটা লাগোয়া ছিল আর কি,
তো ওই শব্দ পেয়ে সকলে ছুটে যায় ওই কৃষ্ণচূড়া গাছটির দিকে। টর্চ মেরে দেখে কৃষ্ণচূড়া গাছটির পূর্ব সাইডের ডালে প্রায় 20 ফুট উপরে এই মাসুম ভাই গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তখনও কিন্তু ওনার জান বের হয় নাই, তার হাত পা ছটফট করছিল এবং উনি ছোটার জন্য চেষ্টা করছিলেন। তো এমন দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতবিহ্বল হয়ে পড়ে যে এই মাত্র না একটু আগে এখান থেকে দেখে গেলাম, ওখানে তো মাসুম ছিল না, এখন কোত্থেকে আসলো? তখন এই মাসুম ভাই, চাচাতো ভাই নাসির ভাই এবং ফোরকান চাচা গাছে ওঠার চেষ্টা করেন। তো যেহেতু নিচ থেকে সরাসরি ওঠা যেত না, বারবার কিছু দূর উঠে আবার হাত পা ছুটে পড়ে যান। এমন সময় কেউ কেউ দড়ি কাটার জন্য দাও নিয়ে আসতে যান। আবার এই সময়ে লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজনও ছুটে আসেন ঘটনাস্থলে, মানে সকলের সামনে কিন্তু ঘটনাটা ঘটছে। একসময় ফোরকান চাচা, নাসির ভাই সহ আরো দুজন স্কুল করে চাল বেয়ে উক্ত কৃষ্ণচূড়া গাছটি সেই ডালে উঠতে সক্ষম হন। তবে প্রায় 10 মিনিট পার হয়ে যায় ইতোমধ্যে। এই সময় একজন পাশের বাড়ির প্রতিবেশী উনি একটা দা নিয়ে আসেন। দা নিয়ে আসলে উপরে থাকা ওই নাসির ভাইয়ের হাতে দাটা পৌঁছাতে সক্ষম হন। এ সময় নিচে বসে প্রায় 15 থেকে 20 জন একজনের সাথে আরেকজন হাত ধরে একটা কৃত্রিম মাচার মতো তৈরি করে, যাতে করে মাসুম ভাইয়ের গলার রশি কেটে দিলে সরাসরি তার বডি যেন মাটিতে না পড়ে আঘাত না পায়, কারণ সকলের ধারণা ছিল উনি তখনও জীবিত আছেন। অনেকে চেষ্টা করছিলেন যে মাসুম ভাইয়ের পাটা ধরে একটু উঁচু করার জন্য, কিন্তু পারছিলেন না। তো এ সময় নাসির ভাই মাসুম ভাইয়ের গলার রশি কেটে দিলে তাৎক্ষণিক মাসুম ভাইয়ের বডি নিচে পড়ে যায় ওই মানব সৃষ্ট কৃত্রিম মাচার উপরে। এ সময় কাল বিলম্ব না করে সকলে ধরাধরি করে মাসুম ভাইকে রাজাপুর উপজেলা সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুম ভাইকে মৃত ঘোষণা করেন। ওই সময়ে উপজেলা সদর হসপিটালের যিনি দায়িত্বে ছিলেন তার নাম হলো ডাক্তার অজিত কুমার মালাকার। মূলত উনি মাসুম ভাইকে মৃত্যু ঘোষণা করেন, যে উনি মারা গেছেন, মাসুম ভাইয়ের মৃত্যু ঘোষণা করেন। তো পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার জন্য স্থানীয় থানা প্রশাসনকে অবহিত তো করতেই হবে। তো এই যে উপজেলা সদর হসপিটালের যিনি ডাক্তার ছিলেন ডাক্তার অজিত কুমার মালাকার, উনি থানা প্রশাসনকে অবহিত করেন। তিনি মাসুম ভাইয়ের মৃত্যুর সংবাদ তাদেরকে যখন পৌঁছান তখন তারাও সেখানে আসে। সকল প্রক্রিয়া শেষ করার পর এই মাসুম ভাইয়ের লাশটা, মানে ময়না তদন্ত শেষ করার পর, ওই রাত্রে তো আর হয় নাই, পরের দিন তাকে এইটা কি বলবো আসলে সমাহিত করা হয়। যে প্রক্রিয়াগুলো আসলে একটা মর্মান্তিক ব্যাপার, সকলের চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটলো। তো যাই হোক, আমরা কিন্তু মূল ঘটনায় এখনো ঢুকিই নাই, শুধু প্রেক্ষাপটটা বর্ণনা করলাম মূল ঘটনাটা বোঝার জন্য। আসলে মাসুম ভাই উনি খুবই সৎ চরিত্রের একজন মানুষ ছিলেন, অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীল একজন মানুষ। আর মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 19 কি 20 বছর। গোসল, কাফন, জানাজা সহ আনুষঙ্গিক সব কাজ শেষ করে মাসুম ভাইকে তার বাড়ির পেছনে ঘন ঝোপঝাড় জঙ্গল বেষ্টিত বাগানের ভিতরে তাদের পুরনো কবরস্থানে সমাহিত করা হয়। সমাজ থেকে চিরদিনের জন্য হারিয়ে যায় একটি তরতাজা প্রাণ। আসলে মাসুম ভাইয়ের যে ব্যক্তিত্ব ছিল ওই বয়সেই উনি আত্মহত্যা করবেন, এই ব্যাপারটা আসলেই কারো কাছে কাম্য ছিল না। আর আত্মহত্যা করার মতো এই ধরনের কোনো ব্যাপারও ঘটেনি। এমনি মনোমালিন্য তো পরিবারে হয়ই, কিন্তু উনি হঠাৎ করে এই সন্ধ্যার দিকে এমন একটা কাজ করবেন, ব্যাপারটা অনেকেই বিভিন্নভাবে কথা বলতে থাকেন যে মাসুম তো এরকম করার ছেলে না, ও তো আত্মহত্যা করার মতো লোক না। যাই হোক, আসলে মানুষের মনের কষ্ট একটা পর্যায়ে পৌঁছে গেলে তখন আর হিতাহিত জ্ঞান থাকে না, এটা হইতেই পারে। এরকম তো অনেকে আত্মহত্যা করেন। তো এবার আসেন আমরা এই ঘটনার মূল অংশ, মানে দ্বিতীয় পার্টে চলে যাই। প্রায় বছরখানেক পার হয়ে যায়, আস্তে আস্তে অনেকেই ভুলতে থাকেন মাসুম ভাইকে। হঠাৎ করে শুরু হয় কিছু ভয়ঙ্কর ঘটনা। অনেকেই নাকি রাতের বেলা কৃষ্ণচূড়া গাছের ডালে কাউকে ঝুলতে দেখেছেন, আর তার চেহারা নাকি অনেকটাই মাসুম ভাইয়ের মতো। আবার কেউ বা দেখেছে গলায় রশি দিয়ে
কেউ ওই গাছের ডালের উপর দক্ষিণ দিকে মুখ করে বসে আছেন, তার মানে গলার সাথে রশি ঝুলিয়ে ডালের উপরে বসে আছেন, মানে ডাল থেকে নিচে পড়ে গেলেই কিন্তু গলায় ফাঁস লেগে যাবে। দড়িটা ডালের সাথে বাঁধা, আর ওই ব্যক্তিটাও ডালের উপর বসে আছে, আর গলায় ফাঁসটা লাগিয়ে বসে আছে, কিন্তু একদিকে মুখ করে বসে আছে, কিন্তু মানে দক্ষিণ দিকে আর কি। তো এভাবেই মাঝে মাঝে ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটার সংবাদ মানে পাওয়া যাচ্ছিল। সংবাদটা এই কারণে পাওয়া যাচ্ছিল যে রাতের বেলা কিছু উঠতি বয়সী ছেলে পেলে ওই দিকটাতে যেত। রাতের বেলা ওইদিকে যেয়ে ওরা তাস খেলতো, আড্ডা দিত, কেউ বিড়ি সিগারেট খেত, এরকম আর কি। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই স্কুল ঘর এলাকাটি বেশ নির্জন ছিল। সন্ধ্যার পর ওদিকে তেমন একটা কেউ যেত না। এই কারণে উঠতি বয়সী ছেলেপুলেদের একটা নিরাপদ আড্ডা দেওয়ার স্থল ছিল ওই জায়গাগুলো। এখন এইভাবেই যেতে থাকে আরো বেশ কয়েকটি বছর, ঘটতে থাকে একই ধরনের ভয়ঙ্কর ঘটনা। এই যে যেটা বললাম, যে দেখেছে যে ডালের উপর বসেছে অথবা কেউ ঝুলছে, এরকম ঘটনা। কিন্তু এই ঘটনা শুধু এই অল্প বয়সী বা উঠতি বয়সী ছেলেপুলেরাই দেখতো, কারণ ওরা রাতের বেলা ওদিকে যেত তো, এই জন্য। আর এই সমস্ত কারণে এলাকাবাসী বলেন যে এই দুষ্টু ছেলেপেলে ইচ্ছা করে এই গুজব ছড়াচ্ছে, যাতে করে রাতের বেলা ওই দিকটাতে আমরা কেউ না যাই, আর ওরা ইচ্ছা মতো ওইখানে আড্ডাবাজি করতে পারে, নেশাপানি করতে পারে। তো ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে একটা হাস্যরস হিসাবেই ছিল, যে ওরা ইচ্ছাকৃতভাবে এই কথাগুলো বলছে। কেউ এগুলো বিশ্বাস করে নাই, শুধু যারা দেখেছে তারা ছাড়া। এবার আসি 2000 সালের ঘটনায়। 2000 সালে এই এনামুল হক আবির ভাই, উনি কিন্তু মাদারতলা স্কুলের 5ম শ্রেণীতে লেখাপড়া করছেন। ওনার বন্ধু নুরুজ্জামান নুরু, আরেক বন্ধু আব্দুল জলিল সহ অনেকেই নাকি বলতো যে এটা ওনারা দেখেছেন। এক একজন এক এক রকম ভাবে বলতো। তো ওনারা আসলে এগুলা শোনার পর, মানে বিশেষ করে অন্যরা শোনার পর আবার বলতো যারা ধুর এগুলো মিথ্যা কথা। তো এইভাবেই চলতে থাকে আরো কয়েক মাস। একদিন মানে ভাদ্র মাসে স্কুল ঘরের দক্ষিণ পাশের কোলা, মানে ধান চাষের জন্য যে নিচু জমি, এগুলোকে কোলা বলে, ওই সময় কিন্তু পানিতে থই থই করছে ওই এলাকা। ওই সময় অনেকেই ওই কোলায় বিভিন্ন ধরনের জাল পেতে রাখতো মাছ ধরার জন্য। এরই মধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো বাদল কাকা। তো বাদল কাকা, ফোরকান কাকা, লিটন কাকা, তানজির নামে আরেকজন ছেলে, তানজির ভাই সহ অনেকেই এই মাছ ধরার জন্য ওই দিকটাতে যেতেন। তো হয়েছে কি, এই ফোরকান কাকা আর বাদল কাকা তাদের পেতে রাখা জাল তুলতে যান ফজরের আজানের প্রায় 40 মিনিট আগে, আনুমানিক 40 মিনিট হবে আর কি। তো বাদল কাকা ওই কৃষ্ণচূড়া গাছটির ঠিক নিচের বেড়ে বাঁশের তৈরি চাই পেতে রাখতো। ওই চাইতে চিংড়ি মাছ, বেলে মাছ সহ অনেক দেশি মাছ পাওয়া যেত তখন। তো এই সময় উনি দেখেন হঠাৎ করে, মানে ওই গাছের ডালটা, একটা ডাল প্রচন্ড জোরে নড়ে উঠেছে। মনে হলো গাছের ডাল থেকে কে যেন ঝপাত করে লাফ দিল, আর স্কুলের টিনের উপর পড়লো ওই জিনিসটা। আর পরে ওই জিনিসটাও ওই টিনের উপর যে পড়ছে, একটা শব্দ হলো, ওই ডালগুলো মনে হলো টিনের চালের সাথে বাড়ি একটা শব্দ হলো। তো যে ডালটিতে মাসুম ভাই গলায় ফাঁস দিয়েছিলেন, সেখানে গলায় রশি দিয়ে দক্ষিণ দিকে মুখ দিয়ে কে যেন বসে আছে, মানে ঝুলছে না কিন্তু বসে আছে। এই দেখে উনি বলে ওঠেন, এই কে ওখানে? তবে গাছের ডালে বসে থাকা ওই অবাপের কোনো সারা শব্দ নাই। তো উনি কয়েকবার বলার পর, যেহেতু সারা শব্দ নাই এরকমটা উনি দেখছেন, তো উনি চিন্তা করছেন নিশ্চয়ই এই দুষ্টু ছেলেপুলেগুলো এখানে বসে নেশা ভাঙ করে। আজ আমরা একটু বনরাই দিকে আসছি, আমাদেরকে ভয় দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে এরকম বসে, যাতে করে এই যে এতদিন যে গুজবগুলো ছড়িয়েছে যাতে এটাই সত্য হয়। তো উনি রাগান্বিত হয়ে করেছেন কি, এক টুকরো ইটের খোয়া নিক্ষেপ করেছেন ওই অভাবটার দিকে। ওই অভাবটা গায়ে লেগেছে কি লাগে না উনি আসলে খুব একটা বুঝতে পারেন নাই। তবে যখন ওই ঢিলটি মেরেছেন, এর 1 থেকে 2 সেকেন্ড পরেই ওই অবয়বটা বাদল কাকার দিকে ফিরে তাকায়। তিনি দেখেন ভয়ঙ্কর এক অবয়ব। এই অবয়বটির জিভ প্রায় 1 হাত বের হয়ে আছে, চোখ দুটো এত বড় হয়ে আছে মনে হচ্ছে এখনই ঠিকরে বের হয়ে আসবে। আর উনি দেখেন যে এটা আর কেউ না, এটা হচ্ছে সেই মাসুম ভাই। এটা দেখে তো উনি প্রচন্ড ভয়ে চিৎকার করে ছুটতে থাকেন। তো এলোমেলো ছুটছেন, আসলে উনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। তো এদিকে কি হয়েছে, এই যে ফোরকান চাচা যিনি, আরো একজন
ওই জাল তুলতে ওই দিকটায় যখন যাচ্ছিলেন তখন আর কি এই ফোরকান চাচার সাথে ধাক্কা লাগে এই বাদল তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। এই সময় এই ফোরকান কাকা উনিও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। আশেপাশে আরও কিছু লোকজন ছিল, তার মধ্যে একজন হচ্ছে তারই বাবা আবু হানিফ, তিনিও মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যখন ওই দিকটাতে এসেছিলেন, তো উনি ছিলেন হচ্ছে ওই মাদারতলা মসজিদের মুয়াজ্জিন সাহেব। আর ইতোমধ্যে একে একে মুসল্লিরাও তাদের নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে আসা শুরু করেছে, কারণ গ্রামের মানুষ কিন্তু আজানের পরপরই উঠে যায়। তো মসজিদের দিকে যখন অনেকেই ওই সময় চলে আসলেন, এরকম হই হট্টগোল চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন তো লোকজন ওখানে জড়ো হয়ে যায়। পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানো হয়। তখন এই বাদলের কাছ থেকে পুরো বিষয়টি সম্পর্কে সকলে অবগত হন। আর এরপরই এই ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং সকলে বিশ্বাস করে যে এই ছেলেপেলেগুলো যে কথাগুলো আগে বলতো সেগুলো সবই সত্য ঘটনা। এরপর মাদারতলা মসজিদের পেশ ইমাম এবং খতিব মাওলানা নুরুল ইসলাম খলিফা, তো এই নুরুল ইসলাম খলিফা হুজুরের সাথে সকলে মিলে আলাপ আলোচনা করেন যে আসলে ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়, কাজটিতে তো দোষ রয়েছে। তখন হুজুর পরামর্শ দেন যে উক্ত কাজটি যেন কেটে ফেলা হয়। তো হুজুরের পরামর্শ শোনার পর আর কাল বিলম্ব না করে ওই দিনই ওই গাছটা কেটে ফেলা হয়। এরপরে 2-1 বছর ভালো থাকলেও আবারও কিছু সমস্যা শুরু হয়, তবে এবারের সমস্যাটা অন্যরকম। এবার অদ্ভুত টাইপের একটা সমস্যা। কি হয় যে ওই স্কুলের বাচ্চারা যখন ওয়াশরুমে যায়, পশ্চিম পাশে একটা ওয়াশরুম ছিল, ওই ওয়াশরুমে গেলে ওই দরজাটা নাকি হঠাৎ করেই আটকে যেত। বাইরে থেকে লক করা না, কিন্তু আটকে যেত। অথচ ওখানে আটকে যাওয়ার কোনো কারণই ছিল না, মনে হতো কেউ বাইরে থেকে চাপ দিয়ে ধরে রেখেছে। এখন ভেতরে যে থাকতো সে তো অনেক ভয় পেত, ছেলে হোক মেয়ে হোক, ওরা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতো, অনেকে অজ্ঞান হয়ে যেত। এই ধরনের একটা সমস্যা এরপরে শুরু হয়। তবে এটা খুব যে বেশি দিন চলেছে তা না, 2-1 বছর এরকম ছিল, মাঝে মাঝে এটা হতো। পরবর্তীতে এই যে নুরুল ইসলাম মাওলানা হুজুর যিনি আর কি, ওনার একান্ত প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমতে ওই সমস্যাটি দূর হয়। নুরুল ইসলাম হুজুর উনি খুবই দিনদার একজন মানুষ ছিলেন। 2014 সালের দিকে উনি ইন্তেকাল করেছেন। তার 3 পুত্র এবং 1জন কন্যা আছে। হুজুরের বাড়ি এনামুল হক আমির ভাইয়ের বাড়ি থেকে বরাবর প্রায় 250 গজ পশ্চিমে। হুজুর আজ নেই, তবে হুজুরের নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তার বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি রহমতুল্লাহ। আর ওনার বাবার নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন নুরুল ইসলাম নুরানি মাদ্রাসা ও হেফজখানা। আর এই যে মুফতি রহমতুল্লাহ এই মাদারতলা প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়েছেন। এরপরে कहानियां लेकर आया हूं, तो आइए बिना देरी किए आज की पहली कहानी शुरू करते हैं। अमावस की रात, वो रात जब चांद आसमान से गायब हो जाता है और अंधेरा अपनी पूरी ताकत से जमीन पर छा जाता है। लोग कहते हैं कि ऐसी रातों में साए जिंदा हो उठते हैं और वो आत्माएं जो अपनी मंजिल तक नहीं पहुंच पाई सड़कों पर सुनसान रास्तों पर भटकने लगती है। ये सिर्फ कहानियां नहीं है, बल्कि एक हकीकत है जो महेश को उस रात पता चली। महेश एक ट्रक ड्राइवर, जिसके लिए उसका ट्रक उसकी रोजी रोटी था। वो अंधेरे से नहीं डरता था, नहीं उन अफवाहों से जो ढाबों पर चाय की चुस्कियों के साथ सुनाई जाती थी। पर एक अमावस की रात जब कोहरा सड़क को निकल गया था और हवा में सड़ान की बदबू तैर रही थी, उस रात महेश का यकीन डगमगा गया। ये कहानी है एक घाट के रास्ते की, जहां सन्नाटा भी चीखता है, उस कोहरे की जो सायों को छुपाता है, और उन आत्माओं की जो अपनी अधूरी यात्रा पूरी करने के लिए हर आने जाने वाले से मदद मांगती है। मेरा नाम महेश है और मैं एक ट्रक ड्राइवर हूं। रात को सड़कों पर गाड़ी चलाना, सामान को एक जगह से दूसरी जगह तक ले जाना, यही मेरा काम है। लेकिन उस अमावस की रात मैंने जो देखा, जो अनुभव किया, वो बहुत ही अजीब और अमानवीय था। हमें अक्सर ट्रक ड्राइवर की जिंदगी से जुड़ी भूत प्रेत की कहानियां सुनने को मिलती है, मगर जब ऐसी खौफनाक घटनाएं खुद पर बीते तो दिल कांप जाता है, रूह दहल जाती है। आज मैं तुम्हें अपनी एक ऐसी ही कहानी सुनाता हूं,
जो मेरे साथ कुछ साल पहले एक अमावस की रात हुई थी, जब आसमान में चांद गायब था और सड़कें सुनसान थी। कोरोना का वो काला वक्त तो सबको याद ही होगा, और ये भी याद होगा कि हम सबने कैसे कैसे दिन काटे थे। उस वक्त मेरे पास एक मीडियम साइज का ट्रक था। लॉकडाउन की वजह से काम बंद पड़ा था और मैं कई दिनों से घर पर ही बैठा था। एक दिन अचानक मुझे एक काम मिला। मेरे पड़ोस में रहने वाले चाचा एक सरकारी अस्पताल में काम किया करते थे। उन्होंने एक दिन आकर मुझे बताया कि उनके अस्पताल में एम्बुलेंस की कमी हो गई है और इमरजेंसी में हॉस्पिटल का जरूरी सामान लाने और ले जाने के लिए उन्हें एक गाड़ी की जरूरत है। अब मैं हॉस्पिटल का नाम और बाकी डिटेल्स यहाँ नहीं बता सकता, क्योंकि वो सरकार से जुड़ी बातें हैं। उन दिनों शायद सभी को पैसों की तंगी थी, मुझे भी थी। हॉस्पिटल के काम की वजह से मुझे घर से बाहर निकलने का मौका मिल रहा था, ऊपर से काम और पैसे भी। ऐसे में मेरी जगह कोई भी होता तो मना नहीं करता। मैं भी बिना किसी शर्त के काम करने को तैयार हो गया। अगले ही दिन ट्रक लेकर मैं अस्पताल चला गया। वहां मुझे एक अजीब सा ड्रेस दिया, सफेद कोट जैसा कुछ, एक आईडी और कुछ सरकारी कागजात बनाकर दिए गए, ताकि कहीं रास्ते में पुलिस से कोई रोक टोक ना हो। कुछ दिन तक मैं अस्पताल से स्ट्रेचर, ऑक्सीजन सिलेंडर और बाकी मेडिकल सामान ट्रांसपोर्ट करता रहा। सब ठीक चल रहा था, लेकिन एक दिन दोपहर मुझे हॉस्पिटल से फोन आया और बताया गया कि कुछ जरूरी सामान नागपुर पहुंचाना है। अब मुझे नहीं पता था कि क्या सामान है या फिर क्या ले जाना है, लेकिन मेरे लिए वो सफर करीबन 10-12 घंटे का होने वाला था। मतलब पैसे भी अच्छे मिलने वाले थे। मैं तुरंत हॉस्पिटल पहुंच गया, पर जब वहां पहुंचा और वहां जो देखा, मेरे होश उड़ गए। 2 लाशें लकड़ी के बॉक्स में बंद मेरे ट्रक में रखी जा रही थी। वो सब देखकर मैं दंग रह गया। मैंने वहां जो वार्ड बॉय या जो कोई था उससे बोला, भाई ये तुम क्या कर रहे हो? ये कोई एम्बुलेंस नहीं है लाशों को ले जाने के लिए। उसने मुझे ज्यादा कुछ न कहते हुए बस इतना जवाब दिया, डॉक्टर साहब ने जितना कहा है वही कर रहा हूँ। गुस्से में मैं डॉक्टर साहब से मिलने चला गया और उन्हें भी वही बात कही। तो डॉक्टर साहब मुझे ही समझाने लगे कि बहुत ज्यादा इमरजेंसी है और ऐसे में उनके पास कोई भी एम्बुलेंस अवेलेबल नहीं है। मैंने उन्हें सीधे सीधे मना कर दिया कि मैं इतनी दूर लाशों को नहीं ले जाऊंगा, ये मेरा काम नहीं है। उसके बाद उन्होंने मुझे धमकी दी कि अगर मैंने उनकी बात नहीं मानी तो मुझे पिछले काम का 1 रुपया भी नहीं मिलेगा। ये एक सरकारी काम है और इमरजेंसी में मुझे करना ही होगा। मैं गुस्सा तो था, लेकिन बात पैसों पर आ गई तो मुझे अपने फैसले से पीछे हटना पड़ा और मैं उन 2 लाशों को ले जाने के लिए मान गया। उस दिन अमावस की रात थी। आमतौर पर घर वाले मुझे अमावस को बाहर नहीं जाने देते। मुझे वो हमेशा एक बात कहते हैं कि अमावस की रात को बाहर मत निकलना, ये सिर्फ अंधेरी रात नहीं होती। इस रात को काली शक्तियां, भटकती आत्माएं ताकतवर हो जाती है और जिन्हें कभी कोई आत्माएं दिखाई नहीं पड़ती, उन्हें भी वो आज दिखाई पड़ती है। मगर उस दिन हालात ऐसे थे कि मजबूरी थी, घर में पैसों की किल्लत थी। मैंने सोचा एक रात की बात है, क्या ही बिगड़ जाएगा। झगड़े और बातचीत में काफी वक्त निकल गया। शाम के 7 बजे मैं हॉस्पिटल से निकला। ट्रक के पीछे वो दोनों लाशें पड़ी थी, लकड़ी के 2 बक्सों में बंद। शहर की भीड़ भाड़ छूटते ही सड़कें खाली होने लगी। रात के 10 बज गए थे और पेट में भूख की चुभन होने लगी। माँ ने टिफिन दिया था, रोटी, सब्जी और अचार। मैंने सोचा कि कहीं रुककर खाना खा लेता हूँ। फिर काफी दूर एक छोटे से गांव के पास मुझे एक ढाबा दिखाई दिया। ढाबे पर बस 2-4 लोग बैठे थे, बाकी आसपास हर तरफ गहरा सन्नाटा था। मैंने ट्रक को साइड में खड़ा किया, टिफिन खोला और वही ढाबे पर खाना खाने बैठ गया। ठंडी हवा चल रही थी और नींद भी आंखों पे हावी होने लगी थी। खाना खाने के बाद मैंने सोचा कि घंटे भर आराम कर लेता हूँ और फिर आगे बढ़ जाऊंगा। खाना खाकर मैं वही ट्रक की सीट पर लेट गया और अपनी आंखें बंद कर ली। नींद बहुत हल्की थी। ड्राइवर अपनी नींद में हो तो भी चौकन्ना होता है। हल्की सी झपकी ही लगी थी कि पीछे से कुछ खटपट की आवाज से आंख खुली। आवाज पीछे से आ रही थी। मैंने पीछे कांच से झांक कर देखा। अंदर कुछ नहीं था, बस एक हल्की रोशनी वाली लाइट थी और वहीं नीचे वो लाशों के बक्से पड़े थे। फिर से कुछ देर मैं वैसे ही पड़ा रहा, पर मुझे जरा भी नींद नहीं आई। कुछ देर बाद
मैं गाड़ी से नीचे उतर आया। देखा तो ढाबा लगभग खाली हो चुका था। ढाबे वाला अपना सामान समेट रहा था। उसके पास जाते हुए मैंने पूछा, भाई चाय मिलेगी? उसने मेरी तरफ बिना देखे कहा, नहीं साहब, सब खत्म हो गया, दूध भी नहीं बचा है। वैसे भी हम यहाँ रात को अकेले नहीं रुकते, कोरोना की वजह से ज्यादा गाड़ियां भी नहीं आती। मैं पीछे मुड़ा कि उसने एक सवाल किया, क्या आप इस वक्त घाट पार करने वाले हो? मैंने सिर्फ हाँ में सिर हिलाया और उसे कहा, कुछ सरकारी सामान है, सुबह तक पहुंचाना जरूरी है, नहीं गया तो पैसे नहीं मिलेंगे। उसने कुछ सोचकर कहा, कोहरा बढ़ रहा है, संभल कर जाना। उसकी बातों में कुछ अजीब सा था, जैसे वो आगे कुछ बोलने से डर रहा हो। मैंने ज्यादा ध्यान नहीं दिया, मजबूरी थी, जाना तो था ही। मैंने अपना ट्रक स्टार्ट किया और वहां से आगे निकला। कुछ 10-15 किलोमीटर बाद घाट की चढ़ाई शुरू हुई। घाट में घना अंधेरा था और सामने ट्रक की हेडलाइट के अलावा कुछ भी दिखाई नहीं दे रहा था। सड़क टेढ़ी मेढ़ी और सुनसान थी, न आगे कोई गाड़ी न पीछे। हवा ठंडी थी और एक सड़ी गली सी बदबू हवा में तैर रही थी, जैसे आसपास कोई जानवर मर गया हो। मैंने खिड़कियां बंद कर ली। अचानक कानों में कुछ अजीब आवाज आने लगी, लगा जैसे कोई पास में सांस ले रहा हो। मैंने रेडियो ऑन किया, पर उसमें सिर्फ खरखराहट सी सुनाई दी। आगे घाट की सड़क पर एक वीरान मोड़ आया। कोहरा इतना घना था कि हेडलाइट की रोशनी भी बेकार हो रही थी। हर तरफ गहरा सन्नाटा, न चिड़ियों की आवाज न जानवरों की, बस हवा की सनसनाहट और ट्रक के इंजन की गड़गड़ाहट। अचानक गाड़ी की स्पीड गिरने लगी। मैंने एक्सीलेटर दबाया, मगर ट्रक झटकों में चलने लगा। सोचा शायद इंजन में कोई दिक्कत हुई होगी। ट्रक को मैंने किनारे लगाया और नीचे उतरकर बोनट खोला। क्या खराबी थी कुछ समझ नहीं आया। तभी पीछे से एक अजीब सी आवाज आई, कहाँ जा रहे हो? मैंने झटके से पीछे देखा। कोहरा इतना था कि कुछ नजर नहीं आया। आवाज सुनकर दिल में झटका सा लगा, लेकिन मैंने खुद को समझाया शायद मुझे कोई वहम हुआ होगा। मैंने जल्दी जल्दी में इंजन चेक कर बोनेट को बंद कर दिया और फिर से ट्रक में जाकर बैठ गया। ट्रक को स्टार्ट किया, पर फिर वही दिक्कत। गाड़ी कुछ दूर चलती और फिर रुक जाती। मैं परेशान हो गया। तभी हेडलाइट की रोशनी में मुझे सड़क पर एक अजनबी खड़ा दिखा। एक आदमी, लंबा पतला, सिर झुकाए खड़ा था। उसने काला कोट पहना था और हाथ में एक लाठी थी। मैंने सोचा शायद कोई मुसाफिर है। मैंने हॉर्न बजाया, कोई हरकत नहीं। मैंने खिड़की से सिर बाहर निकाला और चिल्लाया, भाई रास्ते के बीच में क्यों खड़ा है? वो धीरे धीरे मेरी तरफ मुड़ा। उसका चेहरा कोहरे से ढका था, पर जब वो ट्रक के और पास आया तो मेरे होश उड़ गए। उसका चेहरा नहीं था, बस एक खाली खोखली जगह थी जिनमें दो सफेद आंखें चमक रही थी। उसने लाठी जमीन पर ठोकी और बोला, कहाँ जा रहा है? वही सवाल जो अभी कुछ देर पहले मैंने सुना था, ठीक वैसी ही आवाज। उसकी आवाज गहरी थी, जैसे कुएं की गहराई से निकली हो। मतलब अभी कुछ देर पहले मैंने जो सुना वो मेरा वहम नहीं था। मेरा दिमाग सुन्न रह गया। पहले ही गाड़ी दिक्कत दे रही थी और अब गाड़ी छोड़कर कहीं भाग भी नहीं सकता था। भागकर जाता भी तो कहां जाता? आसपास सब कुछ कोहरे में ढक चुका था। डर के मारे कुछ देर ऐसे ही सीधे सामने देखते हुए बैठा रहा। उस आदमी ने फिर वही सवाल किया, कहाँ जा रहा है? इस बार आवाज में गुस्सा भी था। मैंने हिम्मत करके कहा, नागपुर माल पहुंचाना है। अपनी सफेद आंखों को झपकाते हुए वो हंसा, जैसे उसे पता हो कि गाड़ी में क्या है। फिर वो आगे बोला, मुझे भी जाना है, बहुत दूर, पर मैं कहीं भी चला जाऊं, लौट कर वापस यहीं आ जाता हूं। मैंने डर के मारे अपनी आंखें बंद कर ली। उसके शब्द, उसकी वो आवाज मेरे कानों में चुभ रही थी। मेरे अंदर का डर बढ़ता ही जा रहा था। उस भयानक चीज से कैसे छुटकारा पाऊं समझ नहीं पा रहा था। मेरे हाथ पैर ठंडे पड़ गए। तभी उसने कहा, मुझे आगे छोड़ दो। ये सुनकर मेरे रोंगटे खड़े हो गए।
मुझे एक भूत के साथ सफर करना होगा। मैंने घबराते हुए धीरे से हाँ में सिर हिलाया, पर वो ट्रक के पीछे की तरफ चला गया। मैंने साइड मिरर में देखा तो वो दिखाई नहीं दिया। लगा जैसे अचानक वो कहीं गायब हो गया हो या फिर कोहरे में खुल गया हो। मैंने बिना कुछ सोचे ट्रक का गियर बदला और जैसे तैसे ट्रक को आगे बढ़ाया। और जैसे ही ट्रक उस आदमी के पास से गुजरा, ट्रक की लाइट एक पल को बंद हो गई, जैसे किसी ने झटके से स्विच को ऑफ कर दिया हो। और उस एक पल में सब कुछ अंधेरे में डूब गया। मुझे अपनी सीट के पीछे कुछ महसूस हुआ। हाँ, वो अब सड़क पर नहीं था, वो ट्रक के अंदर था। मैंने जोर से ब्रेक मारा, ट्रक जगह पर रुक गया और मैं घबराते हुए चिल्लाया, कौन है तू? क्या चाहता है? पर कोई जवाब नहीं आया। चारों तरफ कोहरा ही कोहरा, हाथ को हाथ दिखाने दे ऐसा घना अंधेरा। और तभी ट्रक का इंजन खुद ब खुद चालू हो गया। लाइटें फिर से जल उठी और ट्रक धीरे धीरे खुद ब खुद पीछे की ओर चलने लगा। क्या करूं, कुछ समझ नहीं पा रहा था। मैं वैसे ही ट्रक के नीचे कूद पड़ा और मैं पीछे की ओर भागा। ट्रक से नीचे कूदते ही ट्रक फिर से अपने आप रुक गया। फिर भी मैं पीछे की ओर चला गया और पीछे जाकर मैंने पीछे का शटर खोला। पीछे वही लकड़ी के 2 बक्से थे और एक बक्से का ढक्कन थोड़ा सा खुला था। वो देख मैं पत्थर की तरह जड़ खड़ा रह गया। और तभी एक बक्से के अंदर से एक अजीब सी आवाज आने लगी, जैसे अंदर से कोई उसे खोलने की कोशिश कर रहा हो। वो देख मेरे हाथ पांव सुन्न हो गए। मैंने चारों ओर देखा। अंधेरा अब और भी गहरा हो चुका था। मैं जल्दी से शटर बंद कर वापस आगे गया। देखा तो अब वो आदमी गाड़ी में नहीं था। मैंने गाड़ी में बैठकर जल्दी से गाड़ी स्टार्ट की। इस बार गाड़ी ठीक से चल पड़ी। सोचा कि जल्दी से यहां से निकल जाऊंगा। और कुछ दूर चला ही था कि ट्रक फिर से रुक गया। इस बार इंजन बंद हो गया। मैंने स्टार्ट करने की कोशिश की पर कुछ नहीं हुआ। बाहर कोहरा और गहरा हो गया था। तभी सड़क पर कुछ हलचल हुई। कुछ खनखनाहट सी आवाज सुनाई दी। मैंने ध्यान से हेडलाइट की रोशनी में सामने देखा। गाड़ी से बस कुछ दूर मुझे मेरी ओर आती एक औरत दिखी। लंबे बाल, सफेद साड़ी, सिर झुकाए धीरे धीरे चल रही थी। नहीं, वो चल नहीं रही थी, वो हवा में तैर रही थी। उसके पैर जमीन को छू नहीं रहे थे। वो देख मेरे मुंह से चीख निकलती निकलते रुक गई। वो लहराते हुए पास आई और खिड़की के बाहर खड़ी हो गई। मैं नजर चुराकर उसकी हलचल को देख रहा था। जैसे कोई आदमी पानी में तैरता है, ठीक वैसे ही वो हवा में लहरा रही थी। उसने धीरे धीरे अपना सिर उठाया। उसका चेहरा देखकर मेरी सांस अटक गई। आंखों की जगह खाली गड्ढे थे। मुंह से काला खून टपक रहा था और उसके मुंह से घरघराती आवाज में कुछ शब्द निकले। छोड़ दो। उसकी आवाज कांप रही थी। ये घाट का रास्ता सचमुच डरावना था। मेरी सांसें तेज चलने लगी। उसकी तरफ देखने की हिम्मत नहीं हो रही थी। मैं कांपते हाथों से चाबी घुमाने लगा, पर इंजन चालू नहीं हो रहा था। मैंने डर के मारे आंखें बंद की और अपना सिर दूसरी तरफ घुमा लिया। वो खिड़की पर हाथ मारने लगी और तब मैं घबराया हुआ, कांपता हुआ वहीं नीचे झुक गया। मैं बाहर देखना नहीं चाहता था। कुछ मिनट तक मुझे वो आवाज आती रही, फिर एकदम से सन्नाटा छा गया। फिर भी मैं बाहर नहीं निकला। कुछ देर वैसे ही बैठा रहा। काफी देर बाद मैंने आंखें खोली और धीरे से ऊपर कांच की तरफ देखा तो अब वो गायब थी, लेकिन खिड़की की कांच पर खून के धब्बे थे जो धीरे धीरे कांच पर फिसलकर नीचे टपक रहे थे। मैंने फिर से ट्रक को स्टार्ट करने की कोशिश की और इस बार एकदम से इंजन चालू हो गया, लेकिन मैं अब आगे नहीं बढ़ा। मेरी हालत बहुत खराब हो चुकी थी। मैं ये सोच रहा था कि घाट का रास्ता अभी बस शुरू हुआ है और घाट पार करने में आगे और 40-45 मिनट लगने वाले हैं। ऐसे में आगे बढ़ने की मुझ में जरा भी हिम्मत नहीं थी। पता नहीं आगे और क्या क्या दिख जाए।
मैंने सोचा कि इससे बेहतर है कि मैं ढाबे पर वापस चला जाऊं। अंधेरी रात थी, रास्ता पूरा खाली था। मैंने गाड़ी को यू टर्न लिया और उसी रास्ते पर पीछे मोड़ लिया। फिर मैं तेजी से ट्रक को भगाने लगा। वापस पीछे जाते जाते मेरा ध्यान बार बार रियर व्यू मिरर की तरफ जा रहा था। कुछ वक्त बाद मुझे वो काले कोट वाला शख्स दिखाई दिया। वो वही रास्ते पर खड़ा था। उसकी सफेद आंखें कोहरे में चमक रही थी। एक बार उसे देखने के बाद फिर वहां देखने की मेरी हिम्मत नहीं हुई, लेकिन जैसे ही मैंने ट्रक को पीछे घुमाया था, मुझे एक एक करके अजीब अजीब परछाइयां दिखाई देने लगी थी। घाट का वो रास्ता घुमावदार था और हर मोड़ पर अजीब सी काली सफेद परछाइयां खड़ी थी। हर कोई मुझे ही घूर रहा था। कुछ के चेहरे दिखाई दे रहे थे तो कुछ के चेहरे ही नहीं थे। किसी की आंखें चमक रही थी तो किसी किसी की आंखों में केवल काला अंधेरा था। हर कोई ट्रक को छूना चाहता था तो कोई ट्रक को रोकने के लिए इशारा कर रहा था, पर मैं भगवान का नाम लेते हुए सीधे सामने देखते हुए ट्रक को पीछे की ओर भगाता रहा। वो घाट की सड़क उस वक्त जैसे एक भटकती आत्माओं का रास्ता बन चुकी थी। कुछ 15-20 मिनट बाद मैं फिर से ढाबे पर आ गया। ढाबे के बाहर आग जलाकर कोई आदमी बैठा था। गाड़ी को तेजी से आता देख तो उठकर खड़ा हो गया। गाड़ी ढाबे के सामने रोककर मैं वही स्टीयरिंग पर सिर रखकर बैठा रहा। मेरा पूरा शरीर पसीना पसीना हो गया था। सांसें तेज चल रही थी। तभी एक आवाज से मैं होश में आ गया। क्या हुआ? वापस क्यों आ गए? एक पल के लिए मैं डर गया और ध्यान से बाहर झांका। खिड़की के पास वो ढाबे वाला आदमी था जिससे कुछ देर पहले मैंने बात की थी। मैंने एक बार फिर नजर घुमाकर आसपास देखा। सब पहले जैसे शांत और सुनसान था। कोई आवाज नहीं, कोई हलचल नहीं। मैं धीरे से गाड़ी से उतरकर उस आदमी के साथ ढाबे के पास चला गया और वहीं एक लकड़ी की कुर्सी पर बैठ गया। कुछ देर शांत होने के बाद उस आदमी ने मुझे पूछा, कुछ बुरा देख ली हो क्या? मैंने सिर्फ हाँ में सिर हिलाया। उसने मुझे पानी लाकर दिया और फिर मेरे पास बैठते हुए कहा, यह घाट का रास्ता है। इस घाट के रास्ते में आज तक कई सारी दुर्घटनाएं हुई हैं और आज तो अमावस की रात है। यहाँ अमावस की रात को आत्माएं भटकती है। कई सालों से यहाँ हादसे होते आए हैं। आसपास के लोग कहते हैं कि जो यहाँ मरे हैं उनकी रूहें अपनी मंजिल तक पहुंचना चाहती है और इसलिए वो गाड़ियों को रोकती है, उनसे मदद मांगती है। उसने एक ठंडी सांस छोड़ी और बोला, पर जो इनके साथ चल पड़ता है वो फिर कभी वापस नहीं आता। तुम्हारे जाने के बाद मुझे याद आया कि आज अमावस की रात है और इसलिए मैं यहीं पर रुक गया। मैं चुपचाप उसकी बात सुनता रहा। तभी मुझे पीछे से एक ठंडी हवा का झोंका लगा। मैंने पलट कर देखा। कोहरा गहरा हो गया था। दूर सड़क पर कुछ काले साए हिलते दिखे। उस ढाबे वाले ने मेरी नजर पकड़ ली और बोला, उधर मत देखो, वो अब भी इंतजार कर रहे हैं। उन्हें लगता है कि तुम उन्हें उनकी मंजिल तक छोड़ने आए हो। तुम्हारा नसीब अच्छा रहा होगा जो तुम आज बच गए, वरना वो तुम्हें अपने साथ ले गए होते। और कल मुझे तुम्हारे मरने की। बोलते बोलते वो एकदम से चुप हो गया, पर मैं उसकी बात समझ गया कि वो आगे क्या कहना चाह रहा था। रात भर मैं उसी ढाबे पर बैठा रहा। दूर से मुझे रोने की, कराहने की आवाजें आती रही। आवाजें जैसे कोई मुझे पुकार रहा हो। लेकिन सुबह होते होते कोहरे के साथ वो साए गायब हो गए। जैसे जैसे अंधेरा हटता गया वो आवाजें भी कम होती चली गई। मैंने सुबह ट्रक को चेक किया। पीछे वो लाशों के बक्से वैसे ही थे, मगर एक बक्से पर खून के कुछ धब्बे थे जो मुझे रात को नहीं दिखे थे। उस दिन मैंने किसी तरह अपना काम पूरा कर दिया, लेकिन उस घटना के बाद आज तक वो काले कोट वाला और वो औरत मेरे सपने में आते हैं। वो परछाइयां आज भी मुझे सपनों में दिखाई देती है, मुझे पुकारती है, अपने पास बुलाती है। और इसलिए उस दिन के बाद से मैंने आज तक कभी भी अमावस की रात को ट्रक नहीं चलाया।